চরিত্র নিয়ে কথা তো মহিলাদের বলাটা অনেক সহজ, এবং মহিলাদেরকে তোমার তাড়াতাড়ি করে খারাপ বলে দেওয়াটাও সহজ। আসলে কোথাও একটা থামার প্রয়োজন। বহু বছর হয়েছে, এখন আর একটু। আমার মা কিন্তু অদ্ভুত কথা বলতেন, ঠিক উল্টো বলতেন, কোনোদিন চাকরি করিস না। মানে তুমি এই সম্পর্কটায় ঢুকলে কেন? আমার কাছে বিয়ে মানে কোনো দাসখত লিখে দেওয়া নয়। হ্যাঁ, বিয়ে একটা ভালো থাকবো, দুজনে মিলে ভালো থাকবো সামাজিকভাবে, সেইটার একটা স্বীকৃতি হচ্ছে বিয়ে। আলাদা হতে চাইছে বা সে আরেকজনকে ভালোবাসছে যখন, তার মানে আমার প্রতি তার আর ভালোবাসা নেই। তাহলে আমার জন্য তো এটা সম্মানজনক যে আমি সেখান থেকে সরে আসি। এখনো যেমন ডিভোর্স অনেক বেশি সংখ্যায় হচ্ছে, আবার অনেকেই মনে করছেন যে না, আমি এটা থেকে বেরোবো না। গর্ভজাত সন্তান এলো কি এলো না তাতে মা হওয়াটা নির্ভর করে না। আজকাল খুব মনে হয় সকলের মা বাবা হওয়া উচিত না। ছেলের মায়েদের দায়িত্ব এক্ষেত্রে অনেকটা বেশি নেওয়া উচিত বলে আমার মনে হয়। কেউ যদি খারাপ বলে বা ভাবে, সেটা তাদের সমস্যা মাম্মাম, তোমার নয়। তোমার যেটা মনে হয় তুমি বলো। তুমি এই জায়গাটায় জিতে গেছো রিনিদি। টাচউড। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় অ্যাঙ্কার রিনি বিশ্বাস। রিনিদির সঙ্গে দারুণ একটা আড্ডা হলো। সেই আড্ডা থেকে বেরিয়ে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট। শুনুন, আপনাদেরও ভালো লাগবে, রিলেট করতে পারবেন। রিনিদি, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো দিদি, বলো? একদম দিব্যি আছি, খোশ মেজাজে। এখন কি কাজকর্ম চলছে বলো? তুমি তো খুব বেছে বেছে কাজ করো। সেটা চিরকালই। এখন কাজকর্ম বলতে পুরোপুরি শেখানো, মানে আর কিছু কর্পোরেট ইভেন্টস যেমন করি সেটা বাদ দিইনি, সেটা করি। এছাড়া টুকটাক অনুষ্ঠান কিছু করার ক্ষেত্রে বাধ্যতা থাকে, যেগুলো করতেই হবে। তার বাইরে আজকাল আর মঞ্চও করি না। আর টেলিভিশন থেকে মোটামুটি খুব বিশেষ কিছু অনুষ্ঠান সেরকম ডাক এলো তখন, সেটা একেবারে নিজে চুজ করে যেটা ইচ্ছে হবে। সেটাও খানিকটা ইচ্ছে, হ্যাঁ, কারণ 1 বছর ধরে আর আমি নিয়মিত অনুষ্ঠানটা করছি না, মানে সেটা থেকে সরে এসেছি। আসলে কোথাও একটা থামার প্রয়োজন। বহু বছর হয়েছে, এখন আর একটু। এত তাড়াতাড়ি? 25 বছর, আর তাড়াতাড়ি কোথায়? তুমি অনেক ছোটবেলায় শুরু করেছিলে। হ্যাঁ, মানে আমি গ্রাজুয়েশন শেষ করেছি মাস্টার্সে, তখন থেকে শুরু করেছি। মানে তখন আমি যাদবপুরের ছাত্রী আর কি। ওটা গোল্ডেন এরা, তাই না? সত্যি কথা বলতে গেলে তাই, কারণ ধরো 2000 সাল, তখন শুধু দূরদর্শন আছে, কোনো বেসরকারি চ্যানেল আসেনি তখনও। আমি 2000 সালের 1 ফেব্রুয়ারি প্রথম খাস খবর পড়ি। এবার ওই বছরই, খুব ভুল না করলে, ইটিভি আর আলফা বাংলা, তখন জি বাংলার নাম ছিল আলফা বাংলা, নাকি আলফা বাংলা আর একটু পরে, প্রথমে বোধহয় ইটিভি এলো যখন রামোজি মানে ফিল্ম সিটিতে তখন গিয়ে থাকতে হতো। আমি তখন একটু ছোট, আমার খেয়াল নেই, কিছু মনে থাকার কথা না। ঠিক কথা। কিন্তু এই সময়টা, হ্যাঁ, মানে আমি যখন খাস খবর তো বেসরকারি খবর, কিন্তু দেখানো হতো দূরদর্শনেই। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখেছি, সেটা দেখেছি। এবার ওই সময় আর কোনো চ্যানেল নেই, শুধু দূরদর্শন। তবে এই প্রসঙ্গে বলি, আমার বাড়িতে কখনো টেলিভিশন ছিল না। তো এই টিভি না থাকার দৌলতে আমি ঠিক জানি না যে কোন সময় কোন চ্যানেল এসেছে বা কী হয়েছে। আমার যেদিন প্রথম খবর, মানে যেদিন আমি প্রথম খবর পড়লাম, সেদিন আমার বাবা তখন বাইরে, বাবা তখন আসানসোলে পোস্টেড। তো আর তখন না বাড়ির ফোন থেকে সবসময় এসটিডিও করা যেত না। আমাদের ল্যান্ডলাইন যেটা ছিল, সেই ল্যান্ডলাইন থেকে কিন্তু এসটিডিও হতো না। নাকি আমাদের বাড়ির ফোন খারাপ ছিল, এসটিডি বোধহয় হতো, আমার এখন আর ঠিক না। ওই সময়টায় মনে হয় এসটিডি করা যেত, তার আগে ছিল তোমার ওই আগে থেকে কানেক্ট করে দিতে হতো, ওটা আরো আগে মনে হয়। ট্রাঙ্ক কল ওটা আরো আগে, আরো আগে বোধহয় বাইরের জন্য, মানে কলকাতা থেকে দুর্গাপুর বা আসানসোলে ফোন করতে গেলে, তাহলে বোধহয় আমাদের তখন ফোন তো অধিকাংশ সময় ডেড থাকতো। এটা সত্যি কথা, তুমি মনে করিয়ে দিলে। কমপ্লেন করতে হতো। আমার ঘটনাচক্রে মা ফোনেই চাকরি করতেন, মা আসলে ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন। তো বাইরে একটা এসটিডি বুথ থেকে বাবাইকে গিয়ে ফোন করা হয়েছিল যে আগামীকাল আমার সকালের খবর আছে। বাবাই কোথাও দেখেছিলেন কিনা এখন আর আমার মনে পড়ে না, কিন্তু আমার মার ভাই রিক্সা করে মামা বাড়ি নিউ আলিপুরের, আমরা তখন সদ্য বেহালা ট্রাম ডিপোয় গেছি, মামা বাড়ি করেছেন। ওরা রিক্সা করে দুজনে মিলে গেছিল আমার মামা বাড়িতে
খাস খবর দেখবে বলে। এই হচ্ছে এরকম গল্প। তারপরেও টিভি আসেনি বাড়িতে? তারপরে বোধহয় একটা কোনো একটা বিশ্বকাপের সময়, আমি আবার খেলা থেকে শতহস্ত দূরে, কিছু বুঝিও না দেখিও না, ফলত তারপরে একটা টিভি, ছোট টিভি কেনা হয়েছিল। এখন আমার মা বাবাকে কখনো ফোনে পাওয়া যায় না, ফোন করলেই তারা কোনো না কোনো সিরিয়াল, বাবাই অত না, মা সিরিয়াল দেখছেন, ব্যাকগ্রাউন্ডে জোরে জোরে টিভির আওয়াজ। আর আমি, তোমরা এত এইরকম অবাধ্য বাচ্চা তো আমার জানা ছিল না, তোমরা এত টিভি দেখো কেন? বাচ্চাদের যেমন বকাবকি করতে হয়, আমি প্রায় আমার মা বাবাকে তাই করি, স্পেশালি মাকে। মা মোটামুটি টিভিতে, আমার মা মোবাইলে ও আমার মা সারাক্ষণ টেলিভিশন দেখা এখন খুবই, মানে কিন্তু আমার বাড়িতে টিভি নেই, আমার বাড়িতে এখনো টিভি নেই। মানে একটা ওই এমনি সেট যেটা, সেটা আছে, সেটাতে আমরা আসলে যেটা ছোটবেলা থেকে ছেলের জন্য চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে সিনেমা দেখানোর, মানে ধরো ক্লাসিক্স কিছু দেখানো, সেগুলো দরকার বলে মনে হয়েছিল। একদম ছোট থেকে আমাদের একটা মুভি ডেট থাকতো, আমরা সেই দিন ল্যাপটপে তখন দেখানো হতো। তার পরবর্তী সময়ে যখন আমরা নিজেরা একটা ছোট আস্তানা হলো, সেইখানে একটা ছোট টেলিভিশনের, মানে সেটটা কোনো কানেকশন না, সেটা লাগানো থাকতো, সেটা আমরা ওই ইউটিউবে বা ওই রকম দেখা হতো। আমার বাড়িতেও সেম, মানে তুমি যেটা বলছো আমি খুব ভালো রিলেট করতে মানে পারছি। আমার ইদানিংকালে যেটা হয়, পিনাকি একটু আধটু দেখি রাত্রিবেলা, দেখে টেখে। আমার আর পাবলোর ওই বিষয়ে কোনো রকম কোনো, মানে একেবারেই দেখি না। আমি আর ছেলে হচ্ছে গান, বাড়িতে সারাক্ষণ গান চলছে, অ্যালেক্সা, মানে অ্যালেক্সা এইটা, অ্যালেক্সা ওটা, মানে জোরে গান চলবে, আর পিনাকি আবার বেশিক্ষণ গানের আওয়াজ, এই একই গান চলছে। মানে আমার সকালে রবীন্দ্রসঙ্গীত চলবে, তারপরে এটা চলবে, কোনো সময় ইনস্ট্রুমেন্টাল চলবে, আমি আমার মুড অনুযায়ী এটা চলতে থাকে, ছেলেও তাই। আর পিনাকি আবার সারাক্ষণ বাজনা গান শুনতে কন্টিনিউয়াস পছন্দ হয়। আমি তো রান্না করব, আমার গান চলবে, মানে আমি সবটা করব, আমার সঙ্গে সঙ্গে গানটা থাকবে, এরকম। টেলিভিশনের সঙ্গে তো যেটা বলছিলাম, তুমি যে বলছো, হ্যাঁ টেলিভিশনে সত্যি সেটা একটা অন্যরকম সময়। আর কেমন ছিল জানো তো, মানে আমি তখন জুনিয়র মোস্ট, আমি জুনিয়র মোস্ট বলাটা বোধহয় ঠিক হবে না, কারণ আমার সমবয়সী আরেকজন সুদীপ্তা চক্রবর্তী, আমরা ক্লাসমেট আর কি, আমরা স্কুলে একসঙ্গে পড়েছি। তো সুদীপ্তাও তখন খাস খবরে, আসলে সুদীপ্তাই আমাকে স্কুল রিইউনিয়নে গিয়ে বলেছিল যে তুই কি এখনো আবৃত্তি করিস, ওখানে আমাদের খাস খবর এরকম নেওয়া হচ্ছে, তাহলে তুই যোগাযোগ করতে পারিস। সে হাতে লেখা বায়োডেটা, যেটা আজকালকার ছেলেমেয়েরা ভাবতে পর্যন্ত পারবে না, সেই বায়োডেটা নিয়ে জমা দিয়েছিলাম, মনে আছে। যাই হোক, তো সুদীপ্তার আমি সমবয়সী, কিন্তু সুদীপ্তা তো কাজ করছে, যেহেতু বিপ্লব কেতন চক্রবর্তীর মেয়ে, ও নাটক বা সিরিয়াল অনেক আগে থেকে করছে, তো কাজের জগতেও আমার থেকে সিনিয়র, তাই ও সেই সিনিয়রিটির জায়গাটা পেত। আর আমি একেতে তো ক্লাস করে যাদবপুর থেকে অফিসে আসি, ঢুকে খবর পড়ি, আর আমরা কিন্তু নিউজ রিডারই ছিলাম, নিউজ কাস্টার না, মানে আমাদের কিন্তু সাংবাদিকতার কোনো কাজ করতে হয়নি। আচ্ছা, শুধু পড়তে হতো? শুধুই পড়াটা ছিল, হ্যাঁ। মানে আমি কিন্তু যতদিন খবর পড়েছি, শুধুই খবর পড়েছি। মানে তোমরা যেমন ধরো তোমাদের পুরো খবর তৈরি করার বিষয়টাও, মানে ফুটেজ কাটার থেকে, হ্যাঁ, সাব এডিটর, সবটাই তো তোমাদের দেখতে, আমাদের কিন্তু তা করতে হতো, প্রোডাকশনটা আমাদের থাকতে হতো। আমাদের সেটা ছিল না। আমরা কিন্তু গোড়ার দিকে আমরা যে কজন ছিলাম, আমাদের কিন্তু শুধুই খবর পড়াটুকুই ছিল কাজ। এবার আমাকে সবাই খুব ছোট বলে, যাই রিনি আছে এইটা বলিস না, রিনি আছে ওটা বলিস না, হ্যাঁ, মানে ও তো ছোটো, ওর সামনে এই ভাষা এইটা বলা যাবে না। তো আমার জার্নিটা সেই 2000 সালে ছিলাম সবচেয়ে ছোট। আর গত বছর যখন আমি পুজোর অনুষ্ঠান করছি দূরদর্শনের জন্য, আমি কিন্তু সিনিয়র মোস্ট অ্যাঙ্কার, মানে সেই দিক থেকে দেখছি, মানে তুমি ভাবো এত বছর ধরে, মানে তখনও একটা সম্মান পেয়েছি এখন পর্যন্ত। এখন তো রিনিদি সকলের, এখন আর জুনিয়ররা সেই সম্মান পায় না দিদি, মানে এখন আর জুনিয়ররা সেই সম্মান পায় না, সিনিয়ররা পায়। কিন্তু আমি সকলের প্রচুর স্নেহ পেয়েছি, মানে দিব্যদা ছিলেন খাস খবরে, দিব্যদা, বিশ্ব মজুমদার, হ্যাঁ আমি ওদের কাছ থেকে শুনেছি, আমি তো পেয়েছি, বিশ্বদাকে পেয়েছি আমি যখন ফোকাসে ছিলাম, ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি জানো তো। ওরা মানে এত স্নেহ, এত মানে প্রত্যেকে ওই ছোট বলে সেটা এখনো পর্যন্ত কিন্তু যেখানে যখন দেখা হয়, কিরে কেমন আছিস, মানে সেই বিষয়টা এখনো আছে। আর তারপর ছোট যারা এলো পরবর্তী সময়, তাদের কাছে এখন
ওই যে বললাম এখন আমাকে মাসি পিসিও ডাকা যায়, আমার যা আমি এতগুলো তোমার বছর কোনো চেঞ্জ পেরিয়েছি। হয়েছে তুমি বলো তো? সেই এক রকম দেখছি। তখন 39 কেজি ওজন ছিল, এখন 56-57, অনেকটা বদলে গেছি। কি অবস্থা! আমি তো সামনে দেখতে পাচ্ছি, আমি তোমার পাশে বসে রয়েছি, আমার নিজের মানে একটা না, কমপ্লেক্স না, কাজ না, করছে ওটা কোনো যে কথা না। আমাকেও একটু কমতে হবে, ভীষণ মোটা হয়ে গেছে। না না, এটা কোনো কথা না, সুস্থ থাকা নিয়ে কথা। দিদি, তুমি যখন কাজটা করতে, ধরো তুমি ফ্রিল্যান্সে করতে, তুমি পুরো মানে সবসময়। প্রথাগত চাকরি যেটা, সেটা তুমি কোনোদিন করোনি। মানে এটা কেন, এই সিদ্ধান্ত কেন? এইটা একটা খুব মজার কথা। সেটা হচ্ছে আমার মা, কিন্তু বললাম আমার মা চাকরি করতেন, আর মায়েরা সাধারণত চান যে বিশেষত মেয়ে যদি হয়, যে মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে। আমার মা কিন্তু অদ্ভুত কথা বলতেন, ঠিক উল্টো বলতেন, কোনোদিন চাকরি করিস না। কেন? হ্যাঁ, এইটা না অনেক পরবর্তী সময় বুঝেছি যে কেন। খালি বলতেন যে মেয়েদের জন্য চাকরি করাটা ঠিক না, হ্যাঁ, মেয়েদের চাকরি করার দরকার নেই, হ্যাঁ, যদি কলেজে বা স্কুলে পড়াতে পারো তাতে অনেকটা ছুটি পাবে, তাহলে সেই কাজ এটুকু করতে পারো, তাছাড়া চাকরি করার দরকার নেই। আচ্ছা। একজন নিজে চাকুরিরতা হয়ে সারা জীবন চাকরি, সংসার, এবং বললাম তো বাবাই যেহেতু স্টেট ব্যাংকে চাকরি করতেন এবং ট্রান্সফারেবল জব ছিল, আজ এখানে আমি আমার বাবাকে কলকাতায় পেয়েছি খুব কম সময়, তো মায়ের উপর সবটা, অথচ মা এই কথা বলতেন। যখন বড় হয়েছে তখন ধীরে ধীরে বুঝতে পেরেছি মা যেটা বলতেন সেটা হচ্ছে, তুমি যতই করো, তোমার অফিসে গিয়ে মনে হবে আমি বাড়িতে কিছুটা কম দিচ্ছি, বাড়িতে যেই সময় থাকবে সেই সময় মনে হবে আমি অফিসে বোধহয় খানিকটা কম দিলাম। এই দোটানায় মেয়েদের একটা ভীষণ, মানে এই দোটানা তোমার চলবে, এটা তুমি আমি মহিলাদের, মানে আমি তো ফেস করেছি। গতকাল, মানে জাস্ট গতকাল এই লেখাটা আমার এক বান্ধবী লিখেছে, ও বাইরে থাকে, নেদারল্যান্ডে থাকে। আমরা ওকে লিখেছি, কিরে কেমন আছিস, গ্রুপ থাকে না এখন দেখবে স্কুলের বান্ধবীদের, ও লিখছে যে অফিস বুঝতে পারছে না আমার একটা বাচ্চা আছে, আর আমার বাচ্চা বুঝতে পারছে না আমার একটা অফিস আছে। তা সেই কথাটাই আজ থেকে এত বছর আগে আমার মা বলছেন। মা কোনোদিন চাননি যে আমি কাজ করি। এবার আমরা তো যারা মানে বুঝি না, হয়তো না বুঝি যেটা হয়, আমরা যখন বড় হই আমরা যতটা নিজে নিজে শিখি বা আমাদের শেখানো হয় তোমাকে এটা শিখতে হবে, তার থেকে বেশি আমরা দেখে শিখি। মা কি করছেন, বাবা কি করছেন, বাড়িতে যদি বড় কেউ থাকেন তিনি কি করছেন, আমরা কপি করি ছোটবেলায়। তো মায়ের এইটা বোধহয় কোথাও ভেতরে ঢুকে গিয়েছিল, এবং বারবার হয়তো এটা কোথাও মনে হতো যে ওই দোটানাটার মধ্যে পড়তে চাই না। এবং তুমি তো জানো আমার জীবনে একটা বেশ টালমাটাল সময় আমি পেরিয়ে এসেছি, আমার সেটা নিয়েও একটু জানবো দিদি। নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। একটা সময় অবধি অবশ্য সেটা নিয়ে কথা বলিনি, কারণ ছেলে ছোট ছিল, ছেলের উপরে কোনো মানসিক চাপ আসতে পারে ইত্যাদি ভেবে, কিন্তু এখন আর কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখন সেই কারণে আরও আমার মনে হতো যে দেখো, সন্তান মা বাবার সিদ্ধান্ত, তার তো নিজের কোনো হাত নেই। অবশ্যই। এবার যতক্ষণ না সে বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত মা বাবার কিন্তু দায়িত্ব, বিশেষত আমার খালি মনে হয় মায়ের, কেন, কারণ মা তো তাকে ওই একেবারে ভ্রূণ থেকে লালন করছেন। আমি মা হিসেবে সেই জন্য বলি আর কি, যে আমার খালি মনে হয় আমার দায়িত্বটা অনেক বেশি। এবার আমি তাকে এনে ফেললাম পৃথিবীতে, সেটা আমার ইচ্ছেতে আনলাম, এবার আমি তাকে আধা খ্যাঁচড়াভাবে ফেলে দিতে পারি না, রেখে দিতে পারি না। এটা আমার কিন্তু কাউকে কোনো রকমভাবে খাটো করার নেই। যিনি যেভাবে দেখছেন তার পেশার দিকটাকে যেভাবে রাখতে চাইছেন, আমার কোথাও সবাইকে আমি সম্মান করে বলছি, আমি এভাবে ভাবি। আমার খালি মনে হতো যে আমার পাবলোকে সময় দেওয়া দরকার, মানে সেইটা একটা বড় কারণ যে আমি চেষ্টা করেছি ও যেই সময় স্কুলে থাকে, ও যেই সময়টা ব্যস্ত থাকে, আমি সেই সময়টুকু কাজ করেছি। বাকি যেই সময় ছেলে বাড়িতে, আমি সেই সময় বাড়িতে থেকেছি। সেটাও তো ম্যানেজ করা অত ইজি নয়, ভীষণই কঠিন। এবং কীরকম জানো তো, মানে পিনাকি খালি ঠাট্টা করতো যে পাবলোর ঘরে বসে পড়ে না, এখন পড়ে, মানে একটা সময় অবধি পড়তো না, মানে ধরো ক্লাস 9-10 অবধিও পড়তো না। ওর বিছানায় বসে ডেস্কের উপর বই খাতা রেখে, মানে ওর স্টাডি টেবিলে পড়ে না, ও একটা বিছানায় ফোল্ডিং ডেস্ক নিয়ে এসে আমার পাশে, আমিও কিছু লিখছি, পড়ছি বা আঁকছি, কিছু একটা করছি, ও নিজে পড়ালেখা করছে, কিন্তু আমার পাশে আছে। ছেলেকে আমাকে পড়া দেখাতে হচ্ছে না, কিন্তু ও পড়তে বসছে, আমিও পড়তে বসছি, কিন্তু তোমার প্রেজেন্সটা দরকার।
আমি ওকে সেটুকু দিতে চেয়েছি। মাকে দেখে আমি শিখেছি যে কাজ করতে হয়, সংসার কাজ দুটোই গুরুত্বপূর্ণ, এটা যেমন শিখেছি। আবার আমার যে কোথাও শূন্যতা নেই, মায়ের শুনলে খারাপ লাগবে, কিন্তু তবু আমি এখন এই বয়সে এসে দাঁড়িয়ে বলি আছে। কিন্তু আমার একদম ছোট্টবেলার কথা ভাবলে শুধু একটা মনে আছে, আমি তখন কিন্ডারগার্টেনে পড়ি, মা আমাকে তৈরি করে দিচ্ছেন। সেটা একটা সাদা শার্ট, একটা লাল টিউনিক আর লাল টাই ছিল, একটা স্কুল। সেখানে যখন যেতাম মা পরিয়ে দিচ্ছেন, মায়ের বুকে মাথা রেখে মা আমাকে জামাটা পরিয়ে দিচ্ছেন, ভোরবেলা স্কুল যেতাম। এটা ছাড়া আমার মা বাবাইয়ের মুখ মনে পড়ে না। বাবাইয়েরটা তাও খানিকটা মনে পড়ে, কারণ আমি পিসির কাছে থাকতাম। সেই পিসি যে আমার নিজের পিসি নয় সেটা আমি বহু বড় হয়ে জেনেছি। তিনি আমাদের বাড়িতে থাকতেন, স্বপ্না পিসি। সেই পিসির কাছে, সেই পিসির সঙ্গে স্কুল থেকে ফেরা, তার কাছে স্নান খাওয়া, সেই পিসি। আর আমাদের বাড়িতে ওই তো কোনো দিন টিভি ছিল না। এবার আমি শুয়ে আছি, পিসি আমার সঙ্গে কথা বলছে, পিসি মাদুরে শুয়ে শুয়ে বই পড়ছে। আমাদের বাড়িতে প্রচুর বই আছে, আমার মা বাবার বাড়িতে বই ঘর আছে, হ্যাঁ, মানে একটা লাইব্রেরি আছে। তো সেই রকমভাবে পিসিও ওরকমভাবেই থাকতো। এই কোনো দিন হয়তো বাবাই আগে ফিরে এসেছেন, আমার সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে দুধ রুটি খাওয়া হয়ে যেত, ওটাই ডিনার খাওয়া হয়ে যেত। বাবাইয়ের কথা অল্প অল্প মনে আছে। আর প্রচুর বাড়িতে কথা বলতাম, আর বাইরে মুখ বন্ধ, বাইরে একদম কথা বলতাম না। আর বাইরে মানে বাড়িতে প্রচুর কথা বলতাম, বাবাই এসেছে প্রচুর কথা বলছি, আর বাবাই বলছে তুমি মুখ বন্ধ করে খেয়ে নাও, তুমি যদি মুখে আঙুল দিয়ে বসে কথা না বলে খেয়ে নিতে পারো তাহলে তোমাকে লজেন্স দেওয়া হবে। এই লজেন্স দেওয়ার ব্যাপারটা কি, আমাকে বহু বছর পর্যন্ত লজেন্স বা ক্যান্ডি বা চকলেট খাওয়া হয়নি। হ্যাঁ, আমাকে কেউ আমার জন্য এনেছেন, আমাকে দিয়ে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়নি। এটা বহু বছর করা হয়েছে। মানে ওই দাঁত ঠিক রাখতে হবে, না হলে দাঁতে পোকা হবে ইত্যাদি। সেলফ কন্ট্রোলটাও তো শেখানো এটা, মানে তুমি সবাইকে দিয়ে দিচ্ছ ওই পুচকে সবাইকে বয়সে, দিতে হয়, সবাইকে দিতে হয়, কিন্তু নিজে খাচ্ছ না, মানে এটা তো ভয়ঙ্কর কন্ট্রোল। এবার ওইটা হচ্ছে আমার জন্য তখন একটা খুব আকর্ষণ। বাবাই বলছে যে তুমি চুপ করে যদি থাকতে পারো, তুমি যদি চুপ করে খেয়ে নিতে পারো। এইটা আমার ছোটবেলার একটা স্মৃতি। মা আমাকে স্কুলের জামা পরিয়ে দিচ্ছেন, বাবাই আমাকে বলছেন এইটা। এছাড়া মা বাবার অবয়ব দেখতে পাই, এটা নেই। তার মানে আমার একটা শূন্যতা আছে। আর আমি মানে একদম যেই দিন থেকে মা হয়েছে, আমি 27 বছরে মা হয়েছি ধরো, আমি তখন থেকে আজ অবধি আমি শুধু চেয়েছি আমার ছেলেটার কোনো দিন যেন মনে না হয় ওর কোনো মুহূর্তে মা ছিল না সঙ্গে। ওর ভালো সময়টায় মা ছিল, ওর মন্দ সময় মা ছিল। ও যখন কিচ্ছু ভালো লাগছে না সেই সময় ওকে মাম ডাকলেই পেয়েছে, বা ও যখন খুব আনন্দ হচ্ছে কোনো একটা কিছুতে তখন ও মাকে ডাকলে পেয়েছে। মানে ওর কখনো মনে না হয় যে ও মাকে কোনো একটা খালি জায়গা থেকে যাচ্ছে যেন না হয়। এটা আমার কেন যেন মনে হয়েছে, আমার এখনো মনে হয়। এখন হয়তো আর 1 বছর 2 বছরই ছেলে কাছে থাকবে, তারপরে বড় হয়ে গেছে তো, প্রায় 20 হয়ে গেল, না হয়ে গেছে 20+। হ্যাঁ, ওর এপ্রিল মাসে জন্মদিন গেছে। তো এখন তো সেই সমস্ত মামা এটা করো, মামা ওটা করো, সেটা করো, এখনও তাই করি। মানে ধরো এই যে এখন কাজ করছি, এরপরে সন্ধেবেলা আমার সন্ধেবেলাগুলো আমি অনলাইন ক্লাস করাই বাড়িতে। আমি আমার ঘরে ক্লাস করাচ্ছি বা স্টাডিতে ক্লাস করাচ্ছি, পাবলোর ঘরে। কিন্তু 5 বার করে আসছে ঘুরে ঘুরে, আমি 5 বার করে ঘুরে ঘুরে যাচ্ছি। মানে ওই আমরা একে অপরের সঙ্গে সঙ্গে আছি আর কি। তুমি তোমার কাজের জগৎটা ওকে ঘিরে সাজিয়েছো, ওকে বাদ দিয়ে সাজাও সব সময়। মানে স্কুলে দিয়ে এসেছে পিনাকি সকালবেলা গিয়ে, আমরা যেখানে আমরা স্কুলের ঠিক উল্টো দিকে একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছিলাম যাতে হেঁটে স্কুলে যাওয়া যায়। মানে স্কুলটা একদম বাড়ির কাছে হবে, যাতায়াত করতে অনেক সময় বা পরিশ্রম কোনোটা যাবে না, যাতে তুমি আরও অনেক কিছুতে সময় দিতে পারো, এটা ভেবেছিলাম আসলে। এই কারণে যেটা হচ্ছিল, একেবারে উল্টো দিকে একটা বাড়িতে আমরা থাকতাম। পিনাকি দিয়ে আসতো, আমি স্কুল থেকে আনতে যেতাম। কোভিডের আগে পর্যন্ত আমি ওকে স্কুল থেকে আনতে গেছি। মানে লোকজন হয়তো ভেবেছে যে কি হলো, মানে এটা তো এত বড় ছেলেকে, কিন্তু ওটা আমাদের না মানে নিজস্ব সময়। ওই যে আমরা দুজন হেঁটে ফিরতে ফিরতে আমাদের কত গল্প, কত কিছু, স্কুল থেকে ফিরে। পিনাকিদার সঙ্গে পাবলোর ইকুয়েশনটা কিন্তু মারাত্মক স্ট্রং, মানে এটা দেখা যায়। হ্যাঁ, একদম। মানে এটা তৈরি করার পেছনে তোমার একটা হাত নিশ্চয়ই রয়েছে, এবং পিনাকিদার আমি বলবো এফর্ট আরো অনেক বেশি আছে, তাই না? নিশ্চয়ই 100 বার। মানে ধরো পাবলো জীবনে যে শূন্যতা হতে পারত সেটা পিনাকি বলেই হয়নি। এবং আমি আবার এই ব্যাপারে প্রচণ্ড নাক উঁচু একজন মানুষ। মানে আমার বাবা সেরা বাবা,
মানে আমি চারপাশে আর কাউকে কোথাও দেখতে পাই না, বাবাই ইজ দি বেস্ট। হ্যাঁ, মানে আমার সব ক্ষেত্রে আমার বাবা সেরা, এটা আজ পর্যন্ত, এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত মানে বলি। কিন্তু বাবা হিসেবে যদি নম্বর দিতে হয়, আমার বাবার পরেই আমি পিনাকিকে নির্দ্বিধায় খোলা গলায় বলতে পারি সব সময়। এবং জানি না, এখানে একটা আমার প্রশ্ন চিহ্ন আছে যে হয়তো বা বায়োলজিক্যাল ফাদারের কাছে যদি ও থাকতো, এতটা ভালো ছোটবেলা পেত কিনা। এইটা কারণ পিনাকির কোনো দিন ভুল হয়নি, স্কুল থেকে বেরিয়ে হেঁটে আমরা বাড়ি ঢুকেছি, ওই সময় ফোন করতে কোনো দিন ভুল হয়নি, ছেলে ফিরেছে, ছেলে কি বলছে। কোনো পরীক্ষা পাবলোর পিনাকির মিস হয়নি স্কুল থেকে আনতে যেতে। এখনও পর্যন্ত হয় পিনাকি, না হলে আমি পাবলো সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিটে পড়ে, ওর সেটা মিড টার্মের সেমিস্টার হোক, মিড সেমিস্টার হোক বা ফাইনাল সেমিস্টার হোক, পরীক্ষা শুরু হয়েছে, হয় পিনাকি দিতে যায়, না হলে আমি দিতে যাই। পরীক্ষার দিনগুলোতে আমরা কেউ একজন পৌঁছে দিই কলেজে, না হলে তো মেট্রো করে যাতায়াত করে, যাবেই। এবং আমাদের যে গ্রুপটা আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে ছেলে যতক্ষণ না পৌঁছলাম, ক্লাসে ঢুকলাম, বা এবারে গুরুজির বাড়িতে মানে রাজীব মামার বাড়ি ঢুকলাম, ওই যে শরৎ শিখতে যায়, বা ও এখন ডন বস্কোয় পড়াতে মানে আমি ডন বস্কো পৌঁছলাম, মানে ও সমস্তটা জানাতে না থাকলে পিনাকি 5 বার পিং করতে থাকবে, বাবা তুমি কোথায়, বাবা তুমি কোথায়। হ্যাঁ, মানে এইটা কোনো পিটিএম হয়নি, আমি একা গেছি, পিনাকি সব কটাতে গেছে। একটা পিটিএম আমি ছিলাম না, আমি কানাডায় ছিলাম সেই সময়, পিনাকি অ্যাটেন্ড করেছে। কোনো স্কুলের প্রোগ্রামে আমি একা গেছি হয়নি, পিনাকি থেকেছে। মানে পিনাকি আসলে ভীষণ ভালো বাবা। কি বলতো, তোমাদের রিলেশনটা দেখে না অনেক মহিলারা ইন্সপিরেশন পাবে। কেন বলো তো, অনেক মহিলারা আছেন, মানে এমন অনেক মায়েরা আছেন, তারা হয়তো একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু এর পরে তার সন্তান ভালো বাবা পাবে কিনা এই ভয় থেকে আরেকটা রিলেশনে যেতে পারছে না। এইটা কিন্তু জানো তো একটা কি বলবো, এখানে কিন্তু পাবেই বা পাবে না কোনোটাই তুমি জোর দিয়ে বলতে পারো না সঙ্গীতা। এটা পুরো কি বলবো, মানে হ্যাঁও হতে পারে, নাও হতে পারে, কারণ সেটা তো মানুষটির উপরে নির্ভর করবে, তাই না? মানে আজকে যদি পিনাকির জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে অন্যরকম সমীকরণ হতে পারতো। কোনোটাই বলা যায় না প্র্যাকটিক্যালি, ওই জায়গাটাতেই একটা ডিলেমা কাজ করে, মানুষ কি করবে বুঝে উঠতে পারে না। তাই মানে এক্ষেত্রে কি হয়, মানে ধরো হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে বনিবনা না হতে পারে, সেটা খুব স্বাভাবিক। মানে আমাদের অধিকাংশ দম্পতির ক্ষেত্রে যেটা দেখা যায়, 365 দিনের মধ্যে 300 দিন কথা বন্ধ, 65 দিন যদি বা কথা হয়, সেটাও সামাজিকভাবে কথা হচ্ছে যে আমরা হ্যাঁ ঠিক আছে। তুমি ওই একটা জায়গায় যদি একমত হও তোমার সন্তানের জায়গায়, তাহলেও অনেকটা ঠিক থাকে। হ্যাঁ, মানে আমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে ঝগড়া করতে পারি, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, মা বাবা হিসেবে যেন আমরা একটা টিম হই। একদম একমত হওয়াটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। এইটা খুব বড় কথা। তবে যতক্ষণ না তুমি মানে পরীক্ষাটা দিচ্ছ, ততক্ষণ তো তুমি পাস না ফেল বুঝতে পারবে না। তার মানে পরীক্ষাটা দেওয়া উচিত, মানে পরীক্ষা দেওয়ার আগে ভয় পেলে চলবে আমার মনে হয়। কারণ ওই অর্ধেক গ্লাস খালি কেন আগের থেকে ভেবে নেব, ভর্তিই না হয় ভাবি, তাই না? এখনো তো দিদি তুমি যদি ভাবো, আমাদের সমাজ এখনো কিন্তু মহিলাদের একাধিক বিবাহ হলে তা নিয়ে কথা বলে। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সে কথা হয় না। না, চরিত্র নিয়ে কথা তো মহিলাদের বলাটা অনেক সহজ, এবং মহিলাদেরকে তোমার তাড়াতাড়ি করে খারাপ বলে দেওয়াটাও সহজ। এইটা তো খুব সহজ একটা বিষয়। এই এমন সহজ, চটুল এবং সস্তা একটা মুখরোচক বিষয়, সেটার থেকে আমরা সরে থাকি কি করে, এটা তো লোকে বলবেই। এবং এই যে সম্পর্ক ভাঙার কথা তুমি বললে, সম্পর্ক ভাঙা মানেই কারোর দোষ আছে, এটা কিন্তু নাও হতে পারে। হ্যাঁ, দুটো মানুষ ধরো তারা হয়তো নিজের জায়গায় ঠিকঠাক ভালো মানুষ, একে অপরের সঙ্গে তারা থাকতে পারলো না, তারা কম্পার্টেবল নয়, এটা তো হতেই পারে। নিশ্চয়ই হতে পারে। মানে বিষয়টা এমন নাই হতে পারে যে আমাকে আরেকজনকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে, বা এটা তো আমি অন্য এক জায়গায় বলেছিলাম বলে সেটা নিয়ে বেশ তোলপাড় হলো, যে আমি বলেছিলাম আমার কাছে বিয়ে মানে কোনো দাসখত লিখে দেওয়া নয়। হ্যাঁ, বিয়ে একটা ভালো থাকবো, দুজনে মিলে ভালো থাকবো সামাজিকভাবে, সেইটার একটা স্বীকৃতি হচ্ছে বিয়ে। এবার
মানুষের মন তো, আজ বাদে কাল তোমার মনে হতেই পারে যে আমি এর সঙ্গে ভালো নেই, আমি অমুকের সঙ্গে ভালো থাকবো। আমার সঙ্গীর যদি সেটা মনে হয়ে থাকে, আমি কে ভাই, আমার সন্তান আছে, তুমি আমাকে একদিন ভালোবেসে কথা দিয়েছিলে সঙ্গে থাকবে, তাই জন্য তাকে আটকে রাখবো। আমি এই নীতিতে যে বিশ্বাসী নই, আমি এই নীতিতে বিশ্বাসী নই। তার থেকে সসম্মানে সেখান থেকে সরে আসায় আমি বিশ্বাসী। কারণ আমি তো সেই মানুষটিকে ভালোবেসে তবেই সংসার পাততে গিয়েছিলাম। তাকে যেন তেন প্রকারেণ দমবন্ধ করে আটকে রাখবো, এটা তো আমার বাসনা ছিল না। এবং একটা সিচুয়েশন নিশ্চয়ই এসেছে যেখানে সেই ভালোবাসাটা এখন আর নেই, তাই মানুষ আলাদা হতে বা চাইছে। আলাদা হতে চাইছে, বা সে আরেকজনকে ভালোবাসছে যখন, তার মানে আমার প্রতি তার আর ভালোবাসা নেই। তাহলে আমার জন্য তো এটা সম্মানজনক যে আমি সেখান থেকে সরে আসি। আমি মানে অনেক ক্ষেত্রেই যেটা হয়, অনেকে হয়তো মনে করবেন সেটাই ঠিক, সেটা তাঁদের ভাবনা। আমার সেই ভাবনাটা মনে আসেনি। আমার মনে হয়েছে, আমি কোনো এক সময় তুমি আমাকে ভালোবেসেছিলে, আমাদের বিয়েতে একটি সন্তান এসেছে, সেই অজুহাতে বা সেই জোর দাবি দেখিয়ে আমি তোমাকে আটকে রাখবো, তুমি আমাকে ভালোবাসছো না, তবুও তুমি আরেকজনকে ভালোবাসছো, তুমি হয়তো তার কাছে থাকলে ভালো থাকবে, সেটা জানা সত্ত্বেও আমি তোমাকে কি করে আটকে রাখি? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তার মানে আমি তো তোমার ভালোটা চাই। এক্স্যাক্টলি। মানে আমি এটাতে বিশ্বাসী নই। ওই জন্যই আমি ওই কথাটা বলেছিলাম যে আমি আসলে বিয়ে মানে দাসখত লিখে দেওয়া, এটাতে বিশ্বাস করি না। তুমি তোমার মতো করে ভালো থাকবে ভেবেছো, ঠিক আছে, আমি সেটা মেনে নিয়ে সরে এসেছি। আজকে ধরো ডিভোর্সের সংখ্যা অনেক বেড়েছে আগেকার দিন থেকে, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে আগেকার দিনেও মানুষের মধ্যে একটা সাইলেন্ট ডিভোর্স ছিল? ভীষণভাবে ছিল। আজকে হয়তো সেটা পেপার অবধি যাচ্ছে, আজকে হয়তো সেটা লিগালি হচ্ছে। সঙ্গীতা, সবটা যাচ্ছেও না। আমাদের চারপাশে তুমিও হয়তো খেয়াল করলে দেখবে, আমিও জানি এরকম অনেককে, যারা সামাজিকভাবে দম্পতি, যারা সমস্ত কাজকর্ম ঠিক ঠিক করে করছেন, যারা একই বাড়িতে আছেন, সন্তান প্রতিপালন করছেন, তারাও সাইলেন্ট ডিভোর্স, মানে তাঁদেরও সাইলেন্ট ডিভোর্স। হ্যাঁ, অনেকে আছেন এখন, সেটা অনেকে চারপাশে তাকালে দেখা যায়। সোশ্যাল স্টেটাস, হ্যাঁ, এবং আমাদের এই যে একটা ফলস ভ্যানিটি, এখনও যেমন ডিভোর্স অনেক বেশি সংখ্যায় হচ্ছে, আবার অনেকেই মনে করছেন যে না, আমি এটা থেকে বেরোবো না। ফলস ভ্যানিটিও আছে। বাচ্চাগুলোর উপর চাপ পড়ে গো এটাতে। মা বাবা যদি ভালো না থাকে, আমি যেটা ফিল করি, সব থেকে বেশি অ্যাফেক্টেড হয় বাচ্চারা। 100 বার। দেখো, ডিভোর্সে মা বাবার ডিভোর্স হলো, বাচ্চাদের ক্ষতি হলো, বা বাচ্চারা সবচেয়ে বেশি সাফার করলো, এটা মনে করা হয় ঠিক। কিন্তু ওই যে যেটা তুমি বললে, মা বাবা যদি ভালো না থাকে, তাদের যদি নিত্যদিনের খিটিমিটি লেগে থাকে, তাহলেও তো বাচ্চা ভালো থাকতে পারে না। ওদের মনে তো রিলেশন নিয়ে একটা ভয় তৈরি হবে। হ্যাঁ, সাংঘাতিক বিতৃষ্ণা তৈরি হবে। সে হয়তো আর কাউকে ভবিষ্যতে বিশ্বাসই করতে পারবে না। সে এই যে বলা হচ্ছে যে আমাদের আগামী প্রজন্ম আর বিয়ের দিকে এগোচ্ছে না, তার কারণ হয়তো তারা হয়তো আর সত্যি সত্যি সম্পর্কের কথা ভাবতে পারছে না। কারণ তারা তো এইটা দেখে অভ্যস্ত। তারা চারপাশে কাউকে না কাউকে হয়তো এইরকম দেখছে। কজন সৎভাবে, মানে খুব এইরকম দম্পতি তুমি, যারা সত্যি সত্যি সব দিক থেকে একেবারে রাজ্যটো, সত্যি হয় কি না আমার মনে হয় বইয়ের পাতাতে হয়। আর সম্ভব না, একদমই সম্ভব না ভাই। সবটাই থাকবে, অম্লমধুর সম্পর্কই থাকবে। হ্যাঁ, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া নিশ্চয়ই। তবে এখন যেই বয়সে এসেছি, 47-48 ইত্যাদি, মানে আর তো 50 বিশেষ বাকি নেই। এখন আমি যেটা বুঝি, যেটা তোমার পোষাচ্ছে না, তুমি সেখান থেকে একটু সরে এসো, নিজেকে একটু সরিয়ে নাও, তাহলে ভালো থাকা যাবে। তার জন্য সোচ্চারে জানান দেওয়ারও প্রয়োজন নেই, তার জন্য তোমার যুদ্ধ করারও দরকার নেই, তার জন্য মাইক্রোফোন নিয়ে অ্যানাউন্সমেন্টের দরকার নেই। কারণ আছে দিদি, তুমি যেটা বলছো না, মানে আজকাল তো ডিভোর্স পার্টিও হয়। এগুলো বড্ড দেখানে। হ্যাঁ, প্রবলেমটা ওখানে, জানো তো, মানে এই যে এই সাবজেক্টটা নিয়ে এত নেগেটিভিটি চলে আসে, এগুলোও তার একটা কারণ। হ্যাঁ, দুটো মানুষ যখন আলাদা হচ্ছে, একটা প্রচন্ড কষ্ট থেকেই আলাদা হচ্ছে। মানে এখানে এটা হতে পারে না যে কেউ খুব আনন্দ করে আলাদা হচ্ছে। তো সেটা কি কোনো সেলিব্রেট করার বিষয় হতে পারে কখনো না, বা খুব তিক্ততা যদি এসে থাকে, তাহলে হয়তো বা হতেও পারে সেলিব্রেট করার বিষয়, জীবনকে উদযাপন করা যেতে পারে। হ্যাঁ, জীবনকে উদযাপন, কিন্তু মানুষ তখন কথা বলার একটা টপিক পেয়ে যায়। হ্যাঁ, মানুষ কথা বলার টপিক পেয়ে যায়, ঠিক কথা। আবার মানুষ তো যে কোনো কিছুরই, লোক না পোক,
শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, তুমি যাই করো বলবে, বুঝলে কিনা। ও সেইটা নিয়ে ভাবলে চলবে না। তবে হ্যাঁ, আমি খুব ডিভোর্স পার্টি ইত্যাদির পক্ষে নই, ব্রেকআপ পার্টি, ডিভোর্স পার্টি, এগুলো কি এই সবটা দেখাবো? মানে এই সোশ্যাল মিডিয়ায় আমার অ্যাকাউন্ট আছে মানেই, বা আমি সেখানে কিছু কিছু ছবি দিচ্ছি বা কিছু কিছু লেখা দিচ্ছি মানে সেটুকুই আমার জীবন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। এখন তো অনেক মানুষেরই সেটাই জীবন হয়ে গেছে দিদি। তারা তো খুঁটিনাটি সবটা দেখাচ্ছেন, কোনো প্রাইভেসি নেই তুমি যদি প্র্যাকটিক্যালি ভাবো। আমার এটাতে একটু কিন্তু কিন্তু লাগে আসলে, এইটাতে আমার একটু আপত্তি আছে। হ্যাঁ, ভালো লাগাটা ভাগ করে নিতে নিশ্চয়ই ভালো লাগে। কিছু কিছু জায়গায় মনে হয় যে ওটা তো আবার বছরে বছরে ফিরে আসবে, যে ফেসবুক মেমোরিতে ফিরে আসে, ফেসবুকে ভালো লাগে, গুগল মেমোরিতে ফিরে আসে, ভালো লাগে। কিন্তু তার মানে আমার ঘরের মধ্যে কি হচ্ছে, খারাপ লাগাটা যদি বছর বছর ফিরে আসে কেমন লাগবে বলো তো? কেননা খারাপ লাগাও মানুষ পোস্ট করে। খারাপ লাগা পোস্ট করবে, তার থেকে আরো 4 জন খারাপ কথা বলবেন, গসিপের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা এটাই হয়, মানে আমি জানি না, মানে ওই অ্যাটেনশনটাকে খুব দরকার, আমার এটা পার্সোনালি মত, মানে দরকার নেই হয়তো, আমাদের ভালো থাকাটা ম্যাটার করে। একদম তাই। মানে কেন আমি সমস্ত এক না, মানে যারা করছেন ঠিক আছে, নিশ্চয়ই তারা কিছু না কিছু ভেবেই করছেন, কিন্তু এখন না সবটাই পণ্য হয়ে গেছে, সবটাই বাজারে বিকোচ্ছে মনে হচ্ছে, জানো তো। মানে তাই জন্য আমার কান্নাটাও দেখাচ্ছি। আর একবার ভুল করে তুমি কোথাও যদি ক্লিক করে ফেলেছো, তখন তোমার সেই জিনিসই ভুরি ভুরি আসতে থাকবে। একে তো আজকাল আমি ফেসবুক ইত্যাদি থেকে একটু দূরেই থাকি, কচিত কদাচিৎ আসি, কিন্তু একবার কোনোটাতে যদি তুমি 2 সেকেন্ড না 3 সেকেন্ড, কিছু বোধহয় একটা সময়ের ব্যাপার আছে, তার থেকে বেশি দেখে ফেলেছো, সাজেশনে সব আসতে শুরু করে। ব্যাস পরপর পরপর সমুদ্রের ঢেউয়ের মতো আসছে, সে আর তুমি আটকাতে পারবে না। সে এক বিড়ম্বনা বটে। কিন্তু যে যেটা করছেন, যে যেটা করে ভালো আছেন, ঠিক আছে, ভালো। কিন্তু আমি ঠিক জানি না আমি হলে করতাম কিনা। আমি বোধহয় করতাম না, বা আমি করব না। আমি আদতে কাজের সূত্রে এত কথা বলি এখন, না হলে কিন্তু আমি মানুষটা খুব একটা খোলামেলা নই। মানে খোলামেলা নই মানে কিছু মানুষের কাছেই, মানে ওই ছোটবেলায় রিনু যেমন ছিল, যে বাড়িতে খুব বকবক করতো, বাইরে গিয়ে মুখ বন্ধ, মা বলতো বাইরে কুলুপাঁটা, মানে কেউ কিছু জিজ্ঞেস করেছে আমি আর উত্তর দিচ্ছি না, হয়তো ওই এক কথায় উত্তর, 2 কথায় উত্তর। আমার ছেলেটা ঠিক ওই রকম, কোনো কথা বলে না, মানে একেবারে সবাই ভাবে কি রিনি এত কথা বলে আর পাবলো তো কথাই বলে না। রিনি মানে পাবলোর মা ওই বয়সে ওরকমই ছিল, মানে কোনো কথাই বলতো না। তারপরে এমন একটা কাজের জগতে এলাম যেখানে কথা বলা শুরু হলো, কিন্তু তারপরেও আমি মানুষটা যেহেতু একটু গুটিয়ে থাকা, সবটা। তোমার ছোটবেলায় গুটিয়ে থাকাটা কি ওই যে একা থাকা সেটা থেকে এসেছিল খানিকটা, বা ভীষণ লাজুক সেটা ছিল? মানে খালি সব সময় যে না, আমার থেকে ভালো অনেকে অনেক কিছুতে, সুতরাং আমার মানে মাতামাতি। শিশির কাকু বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমারও কাকু। তোমার কাকা, হ্যাঁ। তো সেই শিশির কাকু একবার বলেছিলেন, মানে আমার মাধ্যমিক পরীক্ষা, শিশির কাকু কয়েকটা, মানে ওই আমার বাবারা 3 মাস্কেটিয়ার্স আর কি, 3 বন্ধুর এক বন্ধু হচ্ছেন শিশির কাকু। তো শিশির কাকু আমাকে বলেন যে রিনু হচ্ছে আমাদের, রিনু তো একা দয়ার মেয়ে না, রিনু আমাদের সকলের প্রথম সন্তান, এরকম। মানে আমি আমার সকলের কাছে এই স্নেহ, এই আদর পেয়ে বড় হয়েছি। আমার মাধ্যমিক পরীক্ষার আগের দিন শিশির কাকু এসেছে। শিশির কাকু বোধহয় তখন শিলিগুড়িতে পোস্টেড। শিশির কাকু এসেছেন, আসতেন ওরকম মাসে একবার আসতেন, এবং আমাদের বাড়িতেও আসতেন। দিয়ে বললেন, শোনো, আমরা কেউ এক্সপেক্ট করছি না যে তুমি প্রথম 20 জনের মধ্যে আসবে, কিন্তু তুমি তোমার স্কুলে প্রথম দিকে থাকবে, এটা আমরা এক্সপেক্ট করছি, কারণ তুমি যেটা, তুমি ততটুকু দেবে। হ্যাঁ, এইটা খুব বড় কথা। আমি কতটুকু দিতে পারি এটা জেনে নেওয়াটা খুব জরুরি। এটা সবাই বোঝে না, কিন্তু তুমি যদি ধরো, আমার কদিন আগেই একটা আলোচনা হচ্ছিল, এই প্যারেন্টিং নিয়ে আলোচনা হচ্ছিল, যেটা ফিল করলাম জানো তো কথা বলে, যে মা বাবারা কিন্তু আজকাল বুঝতে চায় না তার বাচ্চার কতটা ক্যাপাসিটি। তারা ভাবে যে আমার বাচ্চা বেস্ট, যেভাবেই হোক তাকে বেস্ট হতেই হবে। না, বেস্ট ভাবো, আমার বাচ্চা তো আমার কাছে সেরা সব সময়, কিন্তু সেইটা তার মধ্যে ওই প্রতিযোগিতাটা ঢুকিয়ে যেন না দেয়, এটা আমার মত। মানে আমি তো সব সময় প্রতি মুহূর্তে বলি, বাবা তুমি সবচেয়ে ভালো, এটা তো আমি ছোট থেকে সব সময় বলে আসছি। কিন্তু তুমি সবচেয়ে ভালো মানে তুমি ওই ভালোটা হওয়ার জন্য তুমি চারপাশের সবাইকে কনুই দিয়ে ঠেলা মারবে, ঠেলে ফেলে দেবে, বা একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যাবে,
এইটা যেন মা বাবারা ঢুকিয়ে না দেন, এটা সেটাই হচ্ছে চাইবো এখন। আর কিন্তু কি। তুমি শিশির কাকুর কথা বললে, হ্যাঁ শিশির কাকু মানে আমার কচি কাকু, হ্যাঁ, তো কাকুর এই ব্যাপারটা মারাত্মক ভালো। না মানে তখন সবসময় ছোটবেলায় না বলতে কিছু কিছু পারতো। সময় উম, মানে ধরো সবাই খুব প্রশংসা করে, রিনুর এটা খুব না অত ভালো কিছু না, তখন মনে হয় শিশি কাকু এরকম করে কেন বলে, মানে অত ভালো কিছু ভীষণ না। প্র্যাকটিক্যাল একজন হ্যাঁ মানে মানুষ। আমার এখন খুব বুঝি ওই যে খুব ভালো করে তোমার যদি মাথার মধ্যে ওটাকে গেঁথে দেওয়া হয় তাহলে সর্বনাশ, ওইটা কাজের কথা নয়। মানে তুমি হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার মতো ভালো, তুমি তোমার মতো ভালো, আমরা চাইছি না যে তুমি চাঁদে যাবে, না, একদমই তাই। তুমি যেটা পারো তুমি সেটা ঠিক করে তুমি করো, তোমার বেস্টটা তুমি দাও। একদম। এইটা শিশির কাকুর থেকে শেখা। এবং ঠিক এই কথাটা আমি আর পিনাকি পাবলোকে সমানে বলি, বাবা তুমি যতটা পারছো তুমি ততটা করো, এবং আমরা তো দেখছি তুমি কতটা করছো, ব্যাস তুমি জানো নি যে তুমি সৎভাবে কতটুকু চেষ্টা করছো, সেটুকু যথেষ্ট, তার বেশি দরকার নেই। কেমন লাগছে আমাদের আলোচনা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। রিনিদি, এবার একটু তোমার অতীতের একটু তিক্ত মুহূর্তগুলোর দিকে খানিকটা জানতে চাইবো। আমি খুব বেশি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি না, আমি আনকমফোর্টেবল করতেও চাই না তোমাকে। বলো। খানিকটা জানতে চাইবো, মানে তুমি এই সম্পর্কটায় ঢুকলে কেন? সম্পর্কটা ঢুকলাম মানে আমরা সহকর্মী ছিলাম এবং খুব ভালো বন্ধু ছিলাম। মানে এখনো যদি আমাকে 3-4জন বন্ধুর কথা, মানে এ যাবৎকাল আমার 4-5জন বন্ধুদের নাম বলতে বলা হয়, আমি কিন্তু ওর নামটাও রাখবো। মানে তার সঙ্গে আমার দীর্ঘদিন, এত বছর 20 বছরের কাছাকাছি তো কথাবার্তাও নেই, কিন্তু আমি ওই নামটাও কিন্তু রাখবো, কারণ এতটাই বন্ধুত্ব ছিল, প্রিয় বন্ধু ছিল, প্রিয় বন্ধুর থেকেই কিন্তু আমাদের সংসার পাতার সিদ্ধান্তে আসা। হ্যাঁ, সেই জন্যই বোধহয় ধাক্কাটা বেশি লেগেছিল, যে তার আমার বাইরে আর কারুর কথা বা কাউকে ভালোবাসার কথা মনে হয়েছে, তাতে হয়তো অভিমান হয়েছিল। বয়সটা তখন অনেকটা কম ছিল, তখন বোধহয় সেই অভিমান এবং দুঃখ ইত্যাদি সেইটার জন্য আরও বেশি সরে এসেছিলাম। বয়স যদি তার থেকে আরো 10 বছর বেশি হতো তখনই হয়তো অন্যভাবে ভাবতাম। কিভাবে জানি না, ভাবতে? সরেই তো আসতে সরে হতো। আসতাম, কিন্তু হয়তো বা কথা বলতাম, কোথায় সমস্যা হয়েছে হয়তো বলার চেষ্টা করতাম। অনেক কিছু কিন্তু কথা বলেও সমস্যার সমাধান হয়। এমন হতেই পারে যে বিষয়টা অতটা কি বলবো ইন্টেন্স ছিল না, দ্যাট আদার রিলেশনশিপ, হতেই পারতো। মানে আমি কিন্তু জানি না, এই প্রশ্নগুলো সবটাই আমার কাছে অস্বচ্ছ। আমি আঁচ করেছিলাম কেমন। আর যেই সময়টায় আমাদের সম্পর্ক হয়েছিল, বন্ধুত্ব সম্পর্ক থেকে বন্ধু বলাটাই শ্রেয়, বন্ধুত্ব ছিল, সেটা একটা ভারী ভালো সময়। আমরা যেই সময় সংসার পাতলাম, এবং সংসার পাতার পরেই আমরা খুব বেশি দিন একসঙ্গে ছিলাম এমনটা না, কারণ দুজনেরই কাজের সুবাদে আমি আমার মা বাবার কাছে বেশি থাকতাম, আসা যাওয়া করতাম এরকমই। এবং যেই সময় আমাদের সন্তান হলো আর কি, তারপর থেকে আমি পুরোপুরি প্রায় মা বাবার কাছে। তারপরে আর খুবই সামান্য দিন একবার গেছি টেছি, কিন্তু এই যেই সময়টুকুতে সে সামান্য কিছু দিন যখন একসঙ্গে থেকেছি, সেটা কিন্তু ভারী সুন্দর সময় কাটিয়েছি। আরেকটা কথা যেটা না বললে বোধহয় অন্যায় হবে, সেটা হচ্ছে ওই সম্পর্ক থেকে আমি বেশ কিছু আত্মীয় পেয়েছি। এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। হ্যাঁ, মানে মামা বাড়ির দিকের দাদু মাম্মাম, মানে দিদা দাদু যারা ছিলেন কেউই নেই। বড় মাসিমণি, বড় মেসোমশাই, তাঁরা মানে বড় মেসোমশাই মামাই বলতে মানে মামাই কিছু বলেছে, সেটা বড় মাসিমণিও তাই। আমি কিছু বলেছি, আলমারি খুলে তোর কোন শাড়িটা, তখন খবর পড়ি কোন শাড়িটা লাগবে নিয়ে যা। আমি হয়তো রাত 8টার সময় বলেছি, মাসিমণি আমার না খুব লুচি খেতে ইচ্ছে করছে। চিৎকার করলো, হ্যাঁ মেসোমশাই বাইক তুলে দিয়েছে, এখন তোকে কে কি করে পৌঁছতে যাবে, চিৎকার করলো। কিন্তু পাঠিয়ে দিল। পাঠিয়ে দিল না, এলো 8 ঘন্টার মধ্যে লুচি, সাদা আলু চচ্চড়ি টিফিন ক্যারিয়ারে করে নিয়ে চলে এলো। বৌমা বাড়িতে হাফ প্যান্ট, শর্টস আর টি শার্ট পরে। এবার যখন এটা আমার প্রেগনেন্সির সময়টায় আমি ওই বাড়িতে ছিলাম টানা। এবার আমাকে অন্য কিছু দেওয়া যাবে না, আমাকে এ লাইন ফ্রক হাঁটু অবধি, আমি হাঁটুর নিচে কিছু পরবো না, সেইটা কিনে দিল। এটা বড় মাসিমণি। বড় মাসিমণির এই স্নেহ,
এবং বড় মাসিমণির একটি ছেলে, ভাইয়া ডাকতাম, ভাইয়া আমাকে দিদি ভাই ডাকতো, মানে ডাকে আর কি, ওদের সঙ্গে এখনও টুকটাক কথা হয়। ওই আমি যখন আমার সেই ও বাড়িতে বিয়ে হয়ে গেছি, ভাইয়া তখন ক্লাস 8-এ পড়ে। তো আমরা দুজনে সারা দুপুর শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছি, গল্প করছি, এরকম সম্পর্ক আর কি। মানে আমি দিদি তখন থেকে বলেছিলাম যে আমি ভাইয়ার বউ এলে আমি বরণ করব। ভাইয়ার যখন বিয়ে হলো, বড় মাসিমণি আমাকে দিয়ে বউ বরণ করে ঘরে তুলিয়েছে। কিন্তু তখন তোমার সেই সম্পর্কটা আর নেই। না, বহু বছর নেই, বহু বছর নেই। পাবলো ক্লাস 7-এ পড়ে, পাবলো বড় হয়ে গেছে, বহু বছর নেই। সেইটা নিয়ে ওদের বাড়িতে বেশ কিছু সমস্যা হলো, কারণ আমার প্রাক্তন তিনি খুবই এই নিয়ে অশান্তি করেছেন বলে শোনা গেল, এবং সেটা আমার কানে আসাতে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার জন্য ওই বাড়িতে অশান্তি তো প্রয়োজন নেই, আমি একটা দূরত্ব তৈরি করলাম। এটা নিয়ে আমার মধ্যে একটা ভীষণ কষ্ট আছে। বড় মাসিমণি, মেসোমশাই কেউই আজ বেঁচে নেই, কিন্তু এই সম্পর্কগুলো আমি পেয়েছি, এই আদর ভালোবাসাটা আমি পেয়েছি, এই মানুষগুলোকে আমি পেয়েছি। হ্যাঁ, পাবলো ছোট্ট একটা বাচ্চা সে সময়, ওকে নিয়ে কি সমস্যা ছিল? না না, ওকে ও তো বাবাকে একদম পায়নি না, সেই সময়টায়। পাবলোর মনে কোনো স্মৃতিই নেই, কারণ পাবলো হবার পর থেকেই মূলত আমি এ বাড়িতে, ওই যে বলছিলাম, যাতায়াত করতাম, আমার মা বাবার কাছেই বেশি থাকতাম। যেহেতু আমি কয়েক মাস পর থেকে আবার তখন খাস খবর এনি বাংলা শুরু হলো, তার আগে আমি অবশ্য একটা ইটিভির প্রজেক্টে বুদাপেস্ট গেলাম, সেই কারণেও পাবলো মা বাবার কাছে। ফলত পাবলোর ছোটোবেলা জুড়ে দাদাই দিয়া, মানে আমার মা বাবাই। তখন আমার মা বাবা দুজনেই চাকরি করেন, আমার বাবা সেই টানা ছুটি নিয়ে নাতির কাছে থাকলেন, এরকম করলেন টললেন। কোনো সমস্যার কিছু ছিল না কিন্তু সঙ্গীতা, কিন্তু একটা নিরাসক্তি ভাব দেখেছি আমি, যেটা এটা ভালো মন্দ আমি কোনোটাই, বা বললাম যে তোমায় আমাদের তো এই নিয়ে কোনো কথা হয়নি এরপর, কাজেই উল্টো দিকের বক্তব্য আমার কখনো শোনা হয়নি। কিন্তু সেইভাবে কোনো টান আমি বুঝতে পারিনি কোনো দিন, যে সন্তানের প্রতি টান, সেইটা আমি দেখিনি। এইটা মানে এটা আমার বোধের জায়গা বলতে পারো। যে পাবলো কিছু বলে না? পাবলোর তো যেহেতু স্মৃতি একেবারেই প্রায় ছিল না, এবং পাবলো যখন ছোট তখন আমার আই গট রিম্যারিড আর কি। আর পাবলো বাপি মানে পিনাকি, হ্যাঁ, বাবা বলতে ও সেটাই জানে। ও যখন ক্লাস 6-এ পড়ে, 6-এ উঠলো, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ওকে এবার জানানো দরকার, কারণ ওর আগের স্মৃতি নেই, কিন্তু ওকে জানিয়ে দেওয়া দরকার। আমাদের বদলে অন্য কারুর কাছ থেকে যদি এই কথাগুলো কানে আসে, ও একটা বিরাট ধাক্কা খাবে, ফলত আমাদের বলে দেওয়া দরকার। তো ওকে যখন যেদিন বললাম, ও হাউ হাউ করে শুধু, আর পাবলো ভীষণ চাপা, পাবলো হাউ হাউ করে কাঁদলো আর খালি বললো, বাপি আমার বাবা নয়। কি বড় ধাক্কা ওর কাছে এটা। দু চোখ দিয়ে শুধু জল পড়ছে, আর বলছে বাপি আমার বাবা নয়, শুধু এই কথাটা। আর জিজ্ঞেস করেছিল আমার সঙ্গে কখনো যোগাযোগ করেছিল। তাতে আমি তখন কোনো মেসেজ, কোনোভাবে যোগাযোগ করে মাম্মা? বছরে একবার পাবলোর জন্মদিনে একটা মেসেজ আসে, সেটা গত 4-5 বছর ধরে নিয়মিতই আসে। তার আগে যে নিয়মিত আসতো তেমন নয়, যেটা সত্যি সেটাই বলেছি পাবলোকে। পাবলো কখনো বাবা বলে রেফারও করে না, নাম বলেই বলে। তো আমার দিক থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার নেই। আর পাবলো এখন অনেকটা বড়, ওর যখন 18 বছর বয়স হলো, আমি বলছিলাম আরেকটা প্ল্যাটফর্মে এরকম আমাকে ডেকেছিল, তো সেদিন যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে বাবা, আমি যদি এই নিয়ে কোনো কথা বলি তোমার আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। বললাম না, কিন্তু তোমাকে কেউ কেউ জিজ্ঞেস করতে পারে এই নিয়ে, এরপরে কিছু তারা যদি তোমার মাকে খারাপ বলে, বল কেউ যদি খারাপ বলে বা ভাবে, সেটা তাদের সমস্যা মাম্মাম, তোমার নয়। তোমার যেটা মনে হয় তুমি বলো। তুমি এই জায়গাটায় জিতে গেছো রেনিদি। টাচউড। ছেলে সাংঘাতিক, মানে কি বলবো, ছেলে ঘিরে রাখা, এইটা একটা খুব বড় ওই আর কি। আর আমি যেটা মানে কি বলবো, আমি ওই যে বললাম সারাক্ষণ ওকে, ওর সঙ্গে থাকাটুকু আমি দিয়েছি। আমি আর কি দিয়েছি জানি না, কিন্তু আমি ওকে সঙ্গ দিয়েছি। সেই দিন যখন ডিসিশন নেওয়া হয়েছিল যে বলবো পাবলোকে, পিনাকি তখন বলেছিল যে তুমি একাই বলো। তারপরে কাছাকাছি ছিল, জানালাম যে বলা হয়েছে। এসে ওই শুধু দুজনে ওকে জড়িয়ে থাকা, এবং পরে বুঝিয়ে বলা যে এরকম
এটা নিয়ে অত ভাবার কিছু নেই। যেমন বললাম যে 2 বছর আগে যখন আমি প্রথম পাবলিকলি কথাগুলো বলি, তার আগে বলিনি। মানে যেহেতু দুজনেই মিডিয়ায় কাজ করেছি, অনেকেই জানে, অনেকেরই কথাগুলো জানা। কিন্তু ঠিক কি হয়েছিল, কি হয়নি, এগুলো নিয়ে কখনো কিছু বলিনি। এখনও আমি এগুলো নিয়ে, দেখো, কাদা ছোঁড়াছুড়ি, মানে আমার এই কোনো রকম তিক্ততার কথা আমার একেবারেই পুরোপুরি সম্মান রেখেই বলতে চাই। আমি বারবার এটা বলছি যে আরেকজন মানুষ ভালো থাকবেন সেই রকমভাবে তিনি হয়তো একটি সিদ্ধান্ত নিয়েছিলেন বা কোনো একটি অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। আমার দিক থেকে আমার মেনে নিতে অসুবিধে ছিল, এটুকুই। এবং মা হিসেবে আমি আমার ছেলে বা সন্তানকে কোনো রকম, সে একেবারেই তখন খুবই ছোট, তার যেহেতু বুঝতেই পারছো সেই সময়কার কোনো স্মৃতি নেই, তার মানে একদম ছোট। এবার তার মনের উপর কোনো চাপ পড়ুক, 9 মাসে 6 মাসে তার বায়োলজিক্যাল বাবা তাকে দেখতে আসবে তার ইচ্ছে হলে, এটা হোক আমি চাইনি। কখনো 9 মাসে 6 মাসে হয়তো তার মনে হবে যে আমি আমার ছেলেকে দেখতে আসতে পারি, বা 1 বছরে একবার কিংবা 2 বছরে একবার। এইটার থেকে হয় সমস্ত, মানে দেখো, একটা হচ্ছে তুমি বাবা হিসেবে দায়িত্ব নিলে, তুমি সপ্তাহে 2 বার করে দেখা করলে, মানে তার মনে তোমার একটা স্মৃতি তৈরি হলো। হ্যাঁ, এবং দায়িত্ব, অর্থনৈতিক দায়িত্বর কথা কিন্তু শুধু হচ্ছে না, মানসিক জায়গাটা তৈরি করাটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি যেটা বারবার বলার চেষ্টা করছিলাম যে আমি মা হিসেবে ওকে জড়িয়ে থাকতে চেয়েছি বা থেকেছি, সেই চেষ্টাই করেছি। সেইভাবে যদি আমি দেখতাম যে উল্টো দিকের মানুষটি সেই তৎপরতা বা সেই ইচ্ছে আছে, তাহলে বিষয়টা হয়তো অন্যরকম হতো। সেইটা পাইনি। এইটা আমি আবারও বলছি, আমার কাউকে ছোট করার কোনো ইচ্ছে নেই। আমি যথেষ্ট শ্রদ্ধা সম্মান রেখেই বলছি। আমার এইটুকুতে, মানে আমি আসলে সেইখানটাতে একটুখানি অস্বস্তি বোধ করি, বা আমার এটা মনে হয় যে পিনাকিকে ওইখান থেকেই হয়তো বা শ্রদ্ধা করি যে সে সর্বক্ষণ ছেলেকে ঘিরে থাকার সেই কাজটুকু করে গেছে। এবং পাবলো, পিনাকি 50 বছর বয়স হলো যখন, সেই একটা জন্মদিনে ভারী ভালো চিঠি লিখেছিল পিনাকিকে যে আমার সমস্ত কিছু শুরুতে তুমি, মানে আমার সব স্মৃতির শুরুতে তুমি। সেটা নোমিও জুলিয়েট বলে একটা অ্যানিমেশন ফিল্ম আছে, ওকে দেখতে নিয়ে যাওয়া হয়েছিল। ওটা পাবলোর প্রথম থিয়েটারে মুভি দেখা আর কি। সেটা পিনাকির সঙ্গে দেখা। ধরো যে কোনো সুপার হিরো কিছু আসবে, সেটা বাপির সঙ্গে দেখতে যাবে। যে কোনো লেগো সেট নিয়ে খেলতে বসবে বাপি। মানে যত মুহূর্ত, আমরা তো আসলে ছেলেমেয়ের জন্য মুহূর্তই রেখে যাই, সেগুলো হয় আমার সঙ্গে, না হলে পিনাকির সঙ্গে। পিনাকি সেইটা সময় দিয়েছে, সেই চেষ্টা করেছে। পিনাকিদা বাবা হয়েছে, বাবা তো হতে হয় একদম। এটা তো একদম, মানে বাবা, আমাদের মেয়েদের সহজাত প্রবৃত্তি হচ্ছে মায়ের, যে বলে না মায়ের মন, মেয়েদের তো মায়ের জাত, মেয়েদের মধ্যে ওই প্রবণতাটা থাকেই। সেটা ছোট মেয়ের মধ্যেও তুমি দেখবে তার মধ্যে একটা স্নেহ করা, সে তার থেকে ছোট একজনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বা কিছু। এটা বোধহয়, আমি খুব ভুল না করলে এটা বায়োলজি বলে, বা এটাই বোধহয় বায়োলজিটা বোধহয়। পুতুল নিয়ে খেলার সময় থেকেই তো মাতৃত্ব মেয়েদের মধ্যে, মাতৃত্ব। বা আমি যদি কেউ পুতুল নিয়ে নাও খেলে, তাহলেও তুমি বাড়িতে দেখবে খাওয়ার সময় সে ভাইকে এগিয়ে দিচ্ছে, বা বাবার প্রতি মায়ের প্রতি তার যত্ন, সেটা ছোট থেকেই থাকে। কিন্তু পাশাপাশি একটি ছেলের সেটা তৈরি করতে হয়। আর মেয়ে যেহেতু একটি মেয়ে, সে তো মাতৃজঠরে লালন করছে সন্তানকে, সে তো পুরোপুরি ওইভাবে প্রসেসটার মধ্যেই রয়েছে তৈরি করাটা পুরোটা। এবং তার মধ্যে ওইটা ধীরে ধীরে চলেই আসে, আমার মধ্যে একটা প্রাণ তৈরি হলো, এটাও হয়তো বা খানিকটা ভূমিকা নেয়। কিন্তু ছেলেদের তো তা না। ছেলেরা তো বাইরে আসার পর ও এর আমি বাবা, মানে হঠাৎ করে একদিন। এবারে এই একদিনে তো বিষয়টা হতে পারে না, মানে ওটার জন্য তো তোমার দিনে 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 বাবা হতে হবে। এর জন্য জানো তো দিদি, ডক্টররা এখন বলেন যে যখন তোমার ওয়াইফ প্রেগনেন্ট, তখন ওয়াইফের সঙ্গে সময় কাটাও, বাচ্চার সাথে কথা বলো। বাচ্চারা যখন মায়ের পেটের মধ্যে থাকে, তারা নাকি তখনও শুনতে পায়, কানেকশন তখন থেকেই তৈরি হয়। একদম একদম, এটা ভীষণ জরুরি। তারপরেও আমি বলবো যে মাতৃত্ব বা মা, ওই যে ইনস্টিংক্ট, সেটা হয়তো মেয়েদের থাকে, কিন্তু তাও মা হওয়াটাও শিখতে হয় সঙ্গীতা। আমি এখনও মা হওয়া শিখছি, কারণ কোন দিন যে কীরকমভাবে মা হতে হবে সেটা আমরা কেউ জানি না। প্রতিটা দিন সেটা শেখা, কারণ এটার তো কোনো আমাদের কাছে গাইড বুক থাকে না।
আমার তো জানা ছিল না। হ্যাঁ, কিছু কিছু জিনিস তোমাকে সিস্টার মেট্রন বলে দেবেন হাসপাতালে, তুমি বাচ্চাকে এইভাবে ধরবে, এটা করবে, এটা করবে না। বাকিটুকু তোমাকে শিখতে হবে সবটা দিদি। হ্যাঁ। মা হিসেবে তো তোমার নতুন করে জন্ম হচ্ছে, একেবারে তোমার যখন তাই। সন্তানের জন্ম হচ্ছে, একটা মায়েরও জন্ম হচ্ছে। এবং একেবারে পা ফেলে ফেলে প্রত্যেকটা দিন, যেমন বাবাও হচ্ছে, সেও শিখছে, মাও শিখছে। মায়ের শেখাটা অন্যরকম শেখা। আচ্ছা, আমি বারবার ওই প্রসঙ্গটা এলো মাতৃ জঠর, কিন্তু যেই মা মনের মধ্যে সন্তান লালন করছেন তাঁরও কিন্তু অনুভূতি একই রকম। যিনি বায়োলজিক্যালি মা হচ্ছেন না হয়তো, তিনিও কিন্তু মা হচ্ছেন, কারণ তার মধ্যে ওই অনুভূতিটুকু আছে। হ্যাঁ, মানে এই এইটাও বোধহয় ওই আমাদের ওই ইনস্টিংক্টটা আছে বলে। তুমি দেখবে কারুর মধ্যে থাকে, কাউকে দেখলেই তোমার মনে হবে তুমি না ভীষণ মায়ের মতো। এটা কাউকে মাতৃত্ব থাকে। তো সেই জন্য গর্ভজাত সন্তান এলো কি এলো না তাতে মা হওয়াটা নির্ভর করে না। এটাও আমি বিশ্বাস করি। মানে এটাও এখানে পরিষ্কার করে দেওয়া জরুরি যে হ্যাঁ, আমি পাবলোর মা, আমি তাকে জন্ম দিয়েছি, সেটা যেমন সত্যি, কিন্তু একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যিনি কাউকে জন্ম দেননি কিন্তু সেই সন্তানটিকে তিনি লালন করছেন, তিনিও মা। একদমই তাই। মানে এরকম অনেক মা আছেন। একদম একদম। সন্তানকে ভালো রাখা, সন্তানের সঙ্গে সেই কানেকশনটা তৈরি করা, সেই ইন্টেনশনটা থাকা, এটাই জরুরি। এবং মা হয়ে ওঠা, একদম মানে হতে চাওয়া। আজকাল তোমার ভীষণ খুব বিতর্কিত কথা হয়ে যাবে, সবাই হয়তো রেড়ে করে উঠবেন, কিন্তু আমার আজকাল খুব মনে হয় সকলের মা বাবা হওয়া উচিত না। চারপাশে যা দেখি, মানে যেহেতু এটা আমাদের মানে কি বলবো, এটা সহজ হওয়া যায়, মানে শারীরিক মিলন এবং সন্তান এলো সুতরাং মা বাবা হয়ে গেলাম, ব্যাপারটা এতটাই সহজ। কিন্তু না, আমার মনে হয় সবার মা বাবা হওয়া উচিত না। তারপরে যা তারা সন্তানের সঙ্গে করেন, সন্তানরা সেটা তো, সব সন্তানের সেটা প্রাপ্য না। তারা তো গিনিপিগ, তখন কিভাবে আচরণ করছে বাচ্চাটির সঙ্গে সে তো নিজেই জানে না, সত্যি জানে না। আমার চারপাশে অনেককে দেখে মনে হয় এদের মা বাবা হওয়াটা অন্যায় হয়েছে। কেন হয়েছে এরা মা বাবা? এদের হওয়া উচিত হয়নি। এই যে চারপাশে সমাজের একটা চাপ থাকে না, যে মা বাবা হও, এটার একটা চাপ। আবার অনেক সময় মা বাবা হওয়াটা আবার এমন কি, ও তো হলেই, মানে চাইলেই ঠিক আছে, হ্যাঁ চাইলেই হওয়া যায়, ওটা সহজ, ওটা সহজাত না। আমার খালি মনে হয় মা বাবা হওয়াটা ব্যাপারটা ঠিক তা নয়। মা বাবা না সকলের হওয়া বোধহয় উচিত না, ওটা হওয়ার যোগ্যতা লাগে। এবং এখন যে অনেকে চাইছেন না সন্তান আসুক, আমি তাদের রীতিমতো সম্মান করি, শ্রদ্ধা করি। তারা ভেবেচিন্তে ডিসিশন নিচ্ছেন, কিছু বলার নেই তো এখানে, আমাদের কিছু বলার নেই। এবং তারা যদি এটা ভেবে থাকেন যে কি জানি আমি কি দেব, ভুল দেব না তো, কিছু ভুল করে ফেলবো না তো, এটা অত্যন্ত সুচিন্তিত একটা সিদ্ধান্ত, এর মধ্যে কারুর নাক গলানো উচিত না। এবং তারা একদম ঠিক করছেন। আমি এক দম্পতির কথা জানি যাদেরকে, তারা অনেক দিন বিয়ে হয়েছে এবং তারা সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছেন তারা মা বাবা হবেন না। এরকম আমাদের অনেক বন্ধু বান্ধব আছে। আমি একটি দম্পতির কথা বলছি। আমি ছেলেটিকে এবং মেয়েটিকে দুজনকেই চিনি। ওরা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত, এবং বাড়িতে যথারীতি চাপ ছিল, কেন হবে না, দুজনই আইটিতে আছে। এবার সবাই যা বলে থাকে, আরে আমরা আছি বাড়িতে, কোনো ব্যাপার। ওরা যখন প্রথমে বলেছে আমরা সন্তানকে সময় দিতে পারবো না সুতরাং দরকার নেই, তখন মা বাবা বলেছে, জেঠিমা বলেছেন, মানে বাড়িতে আরও অনেকে আছেন আর কি, যে আমরা আছি, বড় হয়ে যাবো, ওটা কোনো ব্যাপার না। আমাদেরকেও বড় করেছো, জীবনের অর্ধেকটার বেশি সময় দিয়েছো, এবারে আমাদের সন্তানকেও বড় করবে, তাহলে আবার তোমাদের জীবনে থাকলোটা কি? আর সে তো আমাদের সন্তান হবে, আমি তাকে তোমাদের ঘাড়ের উপর চাপাবো কেন? এই যে মানসিকতাটা, আমি এটাকে সম্মান করি। আমি সেই ছেলে মেয়ে দুটিকে, মানে সেই দম্পতিকে আমি রীতিমতো সম্মান করি। তারা তো এইভাবে ভাবতে পেরেছেন। হ্যাঁ, মানে সন্তানকে পৃথিবীতে আনলাম কিছু না ভেবে, হ্যাঁ, তারপর সে সাফার করছে, তার থেকে এটা অনেক ভালো সিদ্ধান্ত, একদম ভীষণ ভালো সিদ্ধান্ত। এবং আমরা দেখো,
অনেক মা বাবা হয়তো বলবেন আমরা নাতি নাতনির সঙ্গে ভীষণ ভালো সময় কাটাই, এবং আমি তো অনেকটা সময় এমন হয়েছে, ছেলে যখন একটু বড় হয়েছে, যেমন বলছিলাম যে ও স্কুলের সময়টাতেই কাজ করেছি, কিন্তু তার বাইরে দু একটা কাজ কি কখনো করিনি, করেছি। সেই সময়টা আমার মা বা বাবাই থেকেছেন সঙ্গে। মানে 1 ঘন্টার একটা ইভেন্ট আছে, আমি হয়তো পাবলো এসে খাওয়া দাওয়া করার পর বেরোলাম, বাবাই মা আছেন, আমি আবার ফিরে এলাম, আমার মা বাবা থেকেছেন। একটা সময় যখন বেশ ছোট, সেই সময় আমার মা বাবার কাছে থেকেছে, আমি বিদেশে গেছিলাম কিছুদিনের জন্য। এই সমস্ত সবটাই হয়েছে। মা বাবাই এটা শুনেই আমাকে প্রচুর বকা দেবেন নিশ্চয়ই, কারণ মা বাবার সঙ্গে আমার এটা নিয়ে কখনো কথা হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে, তখন ঠিক এভাবে হয়তো ভাবতে পারতাম না, বা আমার হয়তো সেই ভাবার সাহসটা ছিল না। অথবা এমনও হতে পারে যে আমার হয়তো ওটাই জোর ছিল যে আমার মা বাবাই আছেন, তারা সমস্তটা সামলে নেবেন, আমি না পারলে মা বাবাই করে নেবে। আমরা অধিকাংশ সন্তান এভাবে ভাবি হয়তোবা, প্র্যাকটিক্যালি কিন্তু ভাবি মানে ও তো মা আছে, করে ফেলবে, বাবাই আছে, মা আছে, ওরা ঠিক ব্যবস্থা করে নেবে। হ্যাঁ, এটা ভেবে নি। এই ভাবাটাতেও হয়তো অন্যায় নেই, কিন্তু যেই দম্পতি ভাবছে না, যারা ভাবছে যে সন্তান আমরা আনবো মানে দায়িত্বটা সম্পূর্ণ আমার, তাদের সম্মান করা উচিত, তাদেরও সম্মান করা উচিত। আজকে এই বয়সে এসে আমার এখন এটা খুব মনে হয়। এখন যা ওয়ার্ক প্রেশারের মধ্যে মানুষ রয়েছে, যা অনিশ্চয়তার মধ্যে মানুষ রয়েছে, একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার আগে তো 100 বার ভাবতে হবে। একদম 100 বার ভাবা উচিত। এবং ওই জন্যই বারবার বলছি, সকলের না আসলে মা বাবা হওয়ার যোগ্যতা থাকে না। মানে তাতে আপনারা আমাকে যাই বলুন, এটা আমার ব্যক্তিগত মতামত, যে সবাই মানে হয়ে গেলাম না। এই যে বাচ্চা এবং ওয়ার্কিং মাদার, বাচ্চাকে সামলানো, কাজকে সামলানো, এই ব্যালেন্সটা তুমি কিভাবে দেখো? কিভাবে সম্ভব এই ব্যালেন্সটা করা? হাবুডুবু খাচ্ছে মানুষ। একদম, মানে জানি না আদৌ, অনেকেই বলেন ব্যালেন্স করা সম্ভব, কিন্তু আদৌ করা যায় কি না এটা আমারও প্রশ্ন। কারণ কোথাও না কোথাও একটু হয়তো কম পড়বে। যেটা করা যেতে পারে সেটা, মানে যেটা আমি করি সেটা হচ্ছে সুইচ অন অফ। মানে যেই সময়টা আমি কাজে আছি সেই সময়টা আমি পুরোপুরি কাজেই আছি। আমি যদি একটা মর্নিং শো লাইভ করি, তাহলে আমি সেই যে বসলাম চেয়ারে, বা আমি তার আগের যেই মুহূর্ত থেকে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম, সেই সময় থেকে যতক্ষণ না অনুষ্ঠানটি শেষ হচ্ছে, ততক্ষণ আর আমি আমার বাড়ির কথা, আমার ছেলের কথা বা অন্য কোনো কিছু নিয়ে ভাবছি না। এবং এইটা হয়ে গেছে, মানে এটা কিভাবে করতে পেরেছি জানি না, এই কাজটুকু করতে পেরেছি। আবার তার পর মুহূর্ত থেকেই কিন্তু ভাবছি যে ঠিক ঠিক করে স্কুলে গেল কি না, ফিরল কি না, ওর লাঞ্চ বক্স রেডি করে এসেছি, সেটা নিয়েছে তো। আর আমি সবসময় না বেরোতাম যখন, এখন তো বছরখানেক হচ্ছে আমি আর কোনোখানে এরকম রেগুলার শো করি না, আমি ছোট্ট ছোট্ট চিরকুট লিখে রেখে যেতাম, যে লাঞ্চ বক্সের নিচে ওর ব্রেকফাস্টে যেখানে রাখতাম, হ্যাঁ স্টিকি নোটসের মতো লিখে লিখে রেখে যেতাম, মাম্মাম আজকে এটা 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 করো। ও আবার উল্টো দিকে, একদিন হঠাৎ করে দেখলাম ও তখন ক্লাস 4 বা 5, উল্টো দিকে, মাম্মাম সব করে নিয়েছি, অঙ্কটাও করে নিয়েছি, আমি অমুকটা নিয়ে নেব, তুমি কোনো কিছু চিন্তা করো না। ও একদিন উত্তর লিখে দিয়ে গেল, মানে এই আমাদের চিঠিতে কথা বলা শুরু হলো। কিন্তু কোনো সময় কি এই সুইচ অন অফে গন্ডগোল হয় না? ধরো ছেলের খুব শরীর খারাপ, তখন তো তুমি চাও বা না চাও, ওই অনুষ্ঠানের মাঝখানে তোমার তখন ঠিক একটা টেক্সট করার কথা মনে হবেই, যে ফোনটাকে একটু এয়ারপ্লেন মোড থেকে নর্মালে আনি, ব্রেকের মধ্যে একবার খোঁজ নিই, জ্বর বাড়লো না তো। এটা তো মা, এটা তো তুমি করবেই। তো এটা করে ফেলেছি, কিন্তু ওইটাই জানো তো, বাকি সবটা আমার মনে হয় এই অন অফটুকু করতে পারা ছাড়া আর বোধহয় আমাদের, মানে এটুকু যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তো দুটোকেই। তবে ওই দোটানাটা, ওই তো আমি বললাম আমার মা চাকরি করতেন, তারও ছিল, আর আমার পরে যে করবে কাজ তারও থাকবে, যে সবটা পারলাম কিনা ঠিক করে, এটা ঠিক করে পারলাম তো, ওটা পারলাম তো। তবে সবটা ঠিক করে পারতেই হবে সঙ্গীতা, এই মাথার দিব্যিও কেউ দেয়নি। এইটা থেকেই আমার তোমার কাছে একটা প্রশ্ন। এই যে ধরো পোস্টপার্টাম ডিপ্রেশন মানুষের, ওয়ার্কিং মাদারদের আরও ভয়ঙ্কর, কেননা তারা একটা অদ্ভুত গিল্টি ফিল করে সারাক্ষণ, যে আমি না জানি কত পাপ করে ফেলছি, আমি না জানি কত খারাপ কাজ করে ফেলছি আমার সন্তানের জন্য। কেননা আশেপাশের মানুষজনেরা কিন্তু কোনো না কোনোভাবে সেটা বুঝিয়ে দেয় তাদের, যে তোমরা তোমাদের দায়িত্বটা পুরোটা করছো না। সেই মায়েরা কি করবে? আমার খালি মনে হয় যে এই যে অন্যরা বলছে বলে আমি, মানে আসলে
আমি ধরে নিতে পারি যে যখন মা হয়েছে তখন তার বয়স খুব একটা বেশি না। এখন যদিও আমরা একটু পরের দিকে মা হওয়ার সিদ্ধান্ত নিই, তারপরেও খুব বেশি বয়স হয়তো বা তার হয়নি। সুতরাং সে হয়তো খুব একটা নরম সরম অবস্থায় আছে। আর পোস্টপার্টাম ব্লুজ যেটা, সেটা মানে বেশ কঠিন একটা সময়। কাজে এটা ভাবা হয়তো কঠিন, তারপরেও বলবো কে কি বলছে না ভেবে এটা আমার করণীয়, যেটা আমায় করতে হবে সেটা আমায় করতে হবে। হ্যাঁ, মানে আজকে সন্তানকে রেখে যাচ্ছি, মানে যে মা সন্তানকে বাড়িতে রেখে অফিসের ব্যাগটি কাঁধে নিলেন, তার মানে তিনি তার সন্তানকে কম ভালোবাসেন এমনটা নয়। দেখো, প্রায়োরিটি তো থাকে জীবনে। মানে আমি একরকমভাবে আমার রুটিন সেট করেছি, মানে সেটাই ঠিক, আর আরেকজন যেভাবে সেট করছে সেটা ভুল। বিষয়টা তো তা নয়। কোনো কিছুই তো পৃথিবীতে এইটা ঠিক আর ওটা ভুল হয় না। কাজে যিনি কাজকে গুরুত্ব দিচ্ছেন, যার মনে হচ্ছে যে আমাকে এই মুহূর্তে কাজে যেতেই হবে, হয়তো তার কোনো বাধ্যবাধকতা আছে, হয়তো কাজের প্রতি এমন কমিটমেন্ট বা কাজের ক্ষেত্রে তার এমন কমিটমেন্ট যে তাকে যেতেই হবে। তার মানে এই নয় যে তিনি সন্তানকে কম ভালোবাসছেন। ওই মানসিক দ্বন্দ্ব থাকাটা খুব স্বাভাবিক, এবং এইসব ক্ষেত্রে আমার মনে হয় প্রফেশনাল হেল্প নেওয়াটা খুব জরুরি, কারণ নিজে অনেক সময় কাটিয়ে ওঠা যায় না। আমার তোমার হয়েছিল কিনা জানি না, আমার পোস্টপার্টাম ডিপ্রেশন হয়েছিল। আমার ছিল মারাত্মক, মানে আমার সুইসাইডাল টেন্ডেন্সি অবধি আসতো। মানে আমি এমন একটা সময়ের মধ্যে দিয়ে খুব সামান্য কদিন, কিন্তু আমি এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছি, আসলে একেবারে ছোট্ট অবস্থায় বড্ড তাড়াতাড়ি বাড়ে না, মানে এই সপ্তাহে যতটা দেখছি এইটুকু, পরের সপ্তাহে আরেকটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। এই যে সন্তান একটু একটু করে বড় হচ্ছে, মানে আমার দিন ফুরিয়ে আসছে, আমার এটা প্রথম মনে হতে শুরু করেছিল। আমি জানি না আর কারুর হয় কিনা, এটা আমার হয়েছিল, এবং অসম্ভব একটা ভয়। আচ্ছা, তখন তো বাড়িতে আছি, ফলত অনেকটা সময় আর আমিও মানে অদ্ভুত বোকার মতো মানিক বন্দ্যোপাধ্যায় রচনাবলী পড়ছিলাম, আর পড়ে কেঁদে কেঁদে আকুল হচ্ছিলাম। মানে একেতে পোস্টপার্টাম, ওটা যে তখন পোস্টপার্টাম ডিপ্রেশন ইত্যাদি বুঝিনি, মোদ্দা কথা তখন দুঃখের আর শেষ নেই। অথচ আমি সাংঘাতিকভাবে মা হতে চেয়েছি, সন্তান আমার সাংঘাতিক কাঙ্ক্ষিত, তাকে তার কোনো কাজ, আমার ছেলের কোনোদিন কোনো ন্যানি আয়া কিচ্ছু ছিল না, মানে প্রতিটা কাজ আমি হাতে করেছি, নিজে হাতে করেছি। হ্যাঁ, সবটা করেছি, করে তারপরে আমার মনে হচ্ছে যে ও একটু একটু করে বড় হচ্ছে, মানে আমি আমার মৃত্যুর দিনে এগিয়ে আসছে এইটা মনে হচ্ছে, আর কথায় কথায় কাঁদছি, এরকম একটা। আমি একদম নিশ্চিত যে আমাকে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। আমার যিনি ডাক্তার ছিলেন ডক্টর ইলোরাশ্রী চক্রবর্তী, ইলোরাদি আমাকে ফোন করেছিলেন, কিরে কি খবর? আমার না এরকম হচ্ছে দিদি। কিচ্ছু হয়নি, এক্ষুনি শুটিংয়ে ফের, এক্ষুনি শুটিংয়ে ফের, বাড়িতে আছিস তো, এই মুহূর্তে ফের। তার আগে থেকে তখন দূরদর্শনে বুদ্ধিযুদ্ধ করি আমি, আর তখন অন্যান্য কাজ কমিয়েই দিয়েছিলাম। মানে আমার 4-5 মাস থেকে আমার আসলে ভীষণ প্রেশার কম, তাই আমাকে একটু কমিয়ে, মানে বলা হয়েছিল বাইরে কম বেরোই যাতে, তো ওজন বাড়ানোর ব্যাপার ছিল, প্রেশারটা কম বলে, এগুলো ছিল বলে আমি বাড়িতেই থাকতাম মূলত। আর বলে এই মুহূর্তে, পাবলো তখন 1 মাস বয়স, বলে এক্ষুনি বুদ্ধিযুদ্ধ থেকে আমাকে তার আগেই জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কবে থেকে ফিরতে পারবো। আমি ইলোরাদির ফোন রেখেই জানালাম যে আমি রবিবার, মাসে একটা রবিবার শুটিং করতে পারবো। এই আমি কাজে ফিরলাম। পাবলোর 1 মাস বয়সে আমি প্রথম বুদ্ধিযুদ্ধর সেটে গেলাম, আমার আর কোথাও যেতে হয়নি। কাজে ফেরার সঙ্গে সঙ্গে থেকে ঠিক হয়ে গেলাম। আমার কিন্তু পুরো উল্টো। আমার মেয়েকে 4 মাসের রেখে আমায় কাজে জয়েন করতে হয়েছিল, এবং সেখানে আমি কোনো সাপোর্ট পাইনি। এটা ছিল সবথেকে ভয়ঙ্কর সিচুয়েশন। যখন ধরো একজন মা, নতুন মা, সেও সব শিখছে, তার বাচ্চার তাকে সব থেকে বেশি প্রয়োজন। আমি কিন্তু আমার অফিসের তরফে কোনো হেল্প পাইনি, এবং আমি দেখেছি ম্যাক্সিমাম মেয়েদের এটাই হচ্ছে এখন, তারা কোনো হেল্প পাচ্ছে না। অফিস কিন্তু বুঝছে না যে তার একটা আলাদা সাপোর্ট দরকার, তার একটা আলাদা কেয়ার দরকার। হয় না গো দিদি, এখন খুব কম এটা। এবং আমি অনেকের সাথে কথা বলেছি, এই যে প্রেগন্যান্সি পিরিয়ডের মেটার্নিটি লিভটা পার করে যখন কেউ অফিসে ঢুকছে, তার উপর হিউজ প্রেশার এসে পড়ছে। এটা তো ঠিক না, এটা তো একেবারেই ঠিক কথা না। মানে সত্যি সত্যি তুমি যেটা বলছো, তার তো মানসিক একটা টানাপোড়েন, শরীরটাও তো তখনও তৈরি না, কারণ শরীর তো অধিকাংশই সি সেকশন হচ্ছে, তার মানে ভেতরে কাটা ছেঁড়া হচ্ছে। মানে এই কাটা ছেঁড়া হওয়া মানেই তো তোমার শরীরটাকে সারতে সময় দিতে হবে, সেটাও রয়েছে।
সত্যি কাজ করাটা খুবই কঠিন গো। না, আমি তখন অবশ্য মাসে ওই একদিনই করতাম, এবং তাই জন্য বোধহয় খুব বেশি সমস্যায় পড়িনি। একদিকে ধরো এটা কঠিন, আরেক দিকে সমস্যা কোথায় বলো তো, যারা ধরো হাউসওয়াইফ, হুম। তাদের না মনে করা হয় যে তাদের সত্যি কোনো কাজ নেই, তারা হয়তো সারাদিন মানে হেসে বসে আছে। খেলেই কি বসে করো? থেকেই, হ্যাঁ হ্যাঁ, কি করো? হ্যাঁ, অনেকের শুনি এটা, অনেকের শুনি। এটা যে কি অদ্ভুত, মানে আমি এটা ভেবে পাই না যে কি করে তারা বলে যে তুমি কি করো, একদিন তুমি করে দেখাও, কি করো সেটা দেখাও। বাড়িতে একদিন থেকে পুরো সব কাজ করাটা যে কি কঠিন, মানে ওটার তো কোনো ছুটি নেই। অফিসের তো ছুটি আছে, অফিসে তো তুমি এই সময় ঢুকছো, ওই সময় বেরিয়ে যাবে। এবং থ্যাঙ্কলেস জব তো। হ্যাঁ, এবং থ্যাঙ্কলেস, কোনো টাকা পয়সা রোজগারের ব্যাপার নেই। কেউ কোনো দিন তোমার রান্না ভালো হলেও মুখ ফুটে বলবে না, না তোমার কোনো কাজের প্রশংসা হবে, একেবারে থ্যাঙ্কলেস জব। আমি এটা আমার মাকে দেখে বুঝি, সারা জীবন করে গেল, কিন্তু সেই যে একটা সম্মান পাওয়ার কথা, স্বীকৃতি, সেটা কোনো দিনও পেল না। এবং আনফর্চুনেটলি আমি বাবাকে সরাসরি বলি, বাবাও কিন্তু সেই জায়গাটা দিয়ে উঠতে পারলো না যে তুমি সারাদিন এত কাজ করো। এটা হয় না, আমি দেখেছি মানে অনেককে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে যারা বাড়িতে রয়েছেন, তারাও কিন্তু এই জায়গাটা পান না। তাদের হাজব্যান্ড হয়তো অফিস থেকে এসে বলল, তুমি কি করে বুঝবে সারাদিন কি প্রেশার গেল, সারাদিন তো বসেই থাকো, বাড়িতেই থাকো। কতটা কষ্টের তার জন্য যে সারাদিন বাড়িটা গুছিয়ে রাখছে। শুধু গুছিয়ে রাখছে, সমস্ত 49-64 রকম কাজ, মানে কাজের কি শেষ আছে? একটার পর একটা লাইন করে এসে দাঁড়ায়, মনে হয় কাজ আর শেষ হয় না। বাড়িতে থাকলে টের পাওয়া যায়। তারপরে এই ধরনের কথা। আমার এইটা আরও বেশি অভিজ্ঞতা হলো এখন, যেটা বলছিলাম যে এখন আমি শেখানোই বেশি। আমি 2022-এ আমার একটা নিজের ছোট্ট স্কুল করেছি। স্কুল মানে বাংলা পাঠ, উচ্চারণ, আবৃত্তি শেখানোর, কথকতা তার নাম। কথকতায় নানান বয়সের সবাই আছে, হ্যাঁ, সেখানে 5 থেকে 75 এইটা হচ্ছে বয়সসীমা। সেখানে ধরো যারা মূলত, ছানাদের কথা বাদ দিচ্ছি, যারা মূলত আসেন, ধরো এই রকম তোমার বয়স, আমার বয়স, আমার থেকে বেশি বয়স তাঁরা আসেন, এবং তাদের অধিকাংশ এইটাই, সারা জীবন ধরে তারা শুধু বাড়ির জন্য করেছেন, সকলের কথা ভেবেছেন, নিজের ভালো লাগাকে কখনো গুরুত্ব দেননি। কেউ কোনোদিন বলেনি যে তোমার কোনটা ভালো লাগে, তোমার কি এটা ভালো লাগে। ওনারা জানেনই না কি ভালো লাগে, তারা জানেই না কোনটা ভালো লাগে। এবং এক দিদি বলে যে তারা বছরে একবার গাড়ি ভাড়া করে বেরোনো হতো, নিজেদের দোকানে যাওয়ার কোনো অনুমতি ছিল না, পুজোর আগে কেনাকাটা করতে। এখন সে বেরোতে পারে, এখন এই যে বেরোতে পারে, এবং সে কোনোদিন শনিবার ক্লাসে আসবে না এটা ভাবতে পারে না। যেখানে যেভাবে জন্মাষ্টমীর দিন বাড়িতে পুজো, লোকজন খাবে, সব করে দেরিতে এলো, কিন্তু এলো। বলছে বাড়িতে সমানে বলছে আজকে তুই যাস না, রিনিকে জানিয়ে দে, কিন্তু বলছে না আমি যাবই। এটা একটা খোলা আকাশ, প্রত্যেকের খোলা আকাশটুকু ভীষণ দরকার, সেটা আমরা বুঝতে পারি না। এটা আমিও হয়তো বুঝতাম না যদি না আমার কথকতা থাকতো। কথকতাতে না এত ধরনের, আর এই যে আমার কষ্ট, আমার দুঃখ, সেটা যে সামান্য, এটা এই বাকিদেরকে দেখে বুঝতে পারি কতজনের কত রকম সমস্যা, কতজন কত ধরনের, এক একজনের জানি না, তুমি ভাবলে শিউরে শিউরে উঠবে। এই রকম হয়, এই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো। হ্যাঁ, মেয়েদের যেতে হয়, কম বয়সী থেকে বেশি বয়সী, কম বেশি সবাই। যে চাকরি করছে তার একরকম, যে হোম মেকার তার আরেক রকম। কিন্তু কারুর জীবনটাই না খুব ওই গোলাপ বিছানো নয়, জানো তো, স্মুথ নয়, না না, একদম না। এবং এটা হয়তো ছেলেরাও এরকমই বলবে, কিন্তু তারপরেও আমাদের যে সমাজ ব্যবস্থা, ছেলেদের এখনো না না তুমি বসো, তুমি কেন আমার মা করেন, আমার মা পাবলোকে মহারাজ বলে ডাকেন। এবার আমি পাবলোকে ক্লাস 6-এ যখন পড়ে তখন থেকে ওকে নন গ্যাস কুকিং বলতে ওই মাইক্রোওয়েভে চা করা, মানে মাগে করে নিয়ে গরম জল দেবে, একটা ছাঁকনি মতো আছে, তার মধ্যে চা পাতা দিয়ে চা করে দেবে, এই হচ্ছে কাজ। কিন্তু এটা আমি ওকে শিখিয়েছি যে বিকেলে মাম্মা উঠবে না, তোমাকে চা করে এনে দিতে হবে। ও ট্রেতে করে চা করে এনে, বিস্কিটের কৌটো নিয়ে আমাকে এনে ডাকবে, মাম্মাম তোমার চা, আজ পর্যন্ত করে। এবং মা বাবাই এসেছে হয়তো, আমি বলছি মামা যাও সবার চা করো, আমার মা মহারাজ কেন করবো, কেন করবেন না,
কেন করবে না? করবে, নিশ্চয়ই করবে, সবটা করবে। কোনোদিন যদি বললাম ইদানিংকালে, এখন আমি মানে জবের থেকে পাবলো একটু বড় হয়েছে, পাবলো আমাকে খুব করে, আমি এত বছর বয়সে এই বছরের গোড়াতে একা সোলো ট্রিপ করেছি ফার্স্ট। কোথায় গেছিলে? পুরী গেছিলাম। দীপুদা দিয়েই শুরু করা ভালো, অবশ্য আমার দীপুদার তিনটেই পছন্দ, দীঘা, পুরী এবং দার্জিলিং। পুরী গেছিলাম। পাবলো হচ্ছে, মামাম যাও, তোমার তো এখন সময়। আমি যদি বলি বন্ধুদের সঙ্গে একটা, বাবা এরকম আমাদের এটার কথা হচ্ছে, হ্যাঁ 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 মামাম যাও প্লিজ, করো এটা করো। মানে কোথায় প্রাণায়ামের লিঙ্ক পাঠানো, কোথায় এইটা দেখো, ওটা দেখো। মানে একটা সময় ছিল আমি ওকে এনে গান শোনাতাম, এখন ও এসে আমাকে গান শোনায় বা বাজনা শোনায়। একটা সময় আমি ওকে ক্লাসিক্যাল কনসার্ট শুনতে নিয়ে গেছি, তারপরে একটা সময় আমি একা গেছি, তারপর ছেলেকে নিয়ে গেছি। এখন আমি যদি না যাই, ও একা যায়, ও এসে আমাকে পুঙ্খানুপুঙ্খ গল্প করে। মানে এইভাবেই বোধহয় ভূমিকাগুলো উল্টে যায়। কিন্তু যেটা বলতে চাইছি, পাবলো হচ্ছে সে যে বলবে না না করো, আমি সমস্তটা ম্যানেজ করে নেব, সবটা করে নেব মামা। এখনকার বাচ্চারা না এই ব্যাপারটা অনেক এগিয়ে, জানো তো? একদম, এটা থাকা উচিত এবং ছেলে মেয়ে নির্বিশেষে থাকা উচিত। আর আমার এটা হয়তো অনেকেই রেড়ে করে তেড়ে আসবেন, তাও বলবো ছেলের মায়েদের দায়িত্ব এক্ষেত্রে অনেকটা বেশি নেওয়া উচিত বলে আমার মনে হয়। আমরা যেদিকে এগোচ্ছি বা এখন চারপাশটা দেখে যা মনে হয়, এই যে তোমার কি করণীয় আর কি করা নয়, আমি যদি বাড়িতে না শেখাতে পারি, পোশাক দেখে অন্য কাউকে জাজ না করা, পোশাক দেখে কোনো রকম কটূক্তি না করা থেকে শুরু করে মেয়েদেরকে সম্মান করা, এই সমস্তটা ছেলেদের মায়েদেরই দায়িত্ব বাড়ির থেকে শেখাতে শুরু করা। খুব দরকার এটা। এইটা তুমি এখন দরকার নেই, বড় হলে না, বড় হলে হয় না, ছোট থেকে করতে একদম হবে, ছোট থেকে শেখাতে হবে, একেবারে ছোট থেকেই করতে হবে। কোনো অন্যথা করা যাবে না, এটা বাধ্য। পাবলো যখন ক্লাস 5-এ পড়ে, আমি ওকে মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে বললাম। এবার একদিন স্কুলের বাইরে যারা মায়েরা নিতে আসে তারা তো সব দাঁড়িয়ে গল্প করছে। তা 5 থেকে 6 হবে ওই রকম সময়টায় তো মেয়েদের পরিবর্তন আসবে, পিরিয়ড শুরু হবে ইত্যাদি। তা সেই নিয়ে কথা ওরা সব বলছে, মেয়েদের মায়েরাই ছিল মূলত, বলছে এবার মেয়েদেরকে বলতে হবে। তো আমি দাঁড়িয়ে বলেছি, হ্যাঁ বলনি তোমরা এখন, আমি তো পাবলোকে বলেছি। সবাই খুব রেড়ে, হ্যাঁ কেন পাবলোকে বলেছো কেন, তোমার তো ছেলে, তুমি ছেলেকে বলতে গেছো। কেন বলবো না? হঠাৎ করে যদি ও একটি ওর ক্লাসমেটের স্কার্টে দেখে একটা দাগ, ও তখন তো না বুঝে অন্যরকম মন্তব্য করতে পারে। ওর তো জানা উচিত যে কারুর এই সময়টায় কষ্ট হয়, ওর জানা উচিত যে এই সময়টায় কী কী ঘটে। এবং ও যদি এটা জানতে পারে যে ওর মায়ের হয়, মাম্মামের এই সময়টায় খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়, আমার আজ পর্যন্ত রীতিমতো কষ্টকর ওই কয়েকটি দিনের অভিজ্ঞতা। পাবলো কিন্তু ওই সময় থেকে জানে। এবং আমার হয়তো আমি একটু ক্র্যাঙ্কি, আমার ভালো লাগছে না, আমি হয়তো শুয়ে আছি, অসময় শুয়ে আছো কেন মাম্মাম, কি হয়েছে, তোমার কি পিরিয়ডস হয়েছে, মানে সেই সময় আমার হট ব্যাগ লাগবে কি না, আমার আবার চা খাবো কি না, সেটা যেমন জানে। আমি ওই সময় থেকে ওকে শিখেছিলাম, বাবা কাউকে যদি দেখো সে একটু আস্তে হাঁটছে, ব্যাগটা নেবে, গিয়ে বলবে তোর ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি। এগুলো করতে শেখো, এগুলো শিখতে হয়। আমি যদি না শেখাই আমার ছেলে শিখবে না সঙ্গীতা, ওটা আমাকেই শেখাতে হবে, এটা বলতে হবে, এটা কিছু করার নেই। এটা সত্যি, মানে তুমি এমন একটা কথা বললে যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা সমাজে চারপাশে যা দেখছি সব থেকে বেশি জরুরি। মানে আসলে এটা আমার নিজের উপলব্ধি, আমি খুব বানিয়ে, মানে এটা তুমি যদি পাবলোর সঙ্গে কথা বলো তুমি বুঝতে পারবে যে এগুলো বলেছি বলিনি, কিভাবে বলেছি। কিন্তু এটা আমার মনে হয় যে বাড়িতে ও তো মাকে দেখছে শর্টস পরে, কাজে ও তো বাইরে গিয়ে কাউকে ওটা নিয়ে, ওটা সাধারণ একটা পোশাক, একটি ছেলেও পরতে পারে, একটি মেয়েও পরতে পারে। শালীনতাটা জরুরি, কোনটাকে শালীন বলে আর কোনটাকে অশালীন বলে সেটা জানতে হবে। কিন্তু পোশাক দেখে তুমি কাউকে জাজ করতে যেও না, বা কাউকে কোনো মন্তব্য কটূক্তি করতে যেও না। এই শেখাটাও বাড়ি থেকে শিখতে হবে। তুমি যেমন সম্মান করতে শেখাবে বড়দের, সেই রকম কি বলতে হবে কি বলতে হবে না সেটাও শেখানো দরকার। আর মায়ের থেকে ভালো বা বাড়ির থেকে ভালো জায়গা বাড়িতে এবং স্কুল থেকে মূলত তো ওরা শিখবে, ওরা আর কোথা থেকে শিখবে। এখন অবশ্য আরও অনেক জায়গা হচ্ছে শেখার, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি। কিন্তু যেহেতু ওই আমাদের বাড়িতে টেলিভিশনের চল নেই, আর ইন্টারনেটটাও তো হাল আমলে কোভিডের পাল্লায় পড়ে ঢুকলো,
ফলত তার আগে পর্যন্ত আমার ছেলের কাছে মা ধ্রুব সত্য, মা আর বাপি ছাড়া। আর দাদাই, আমার ছেলের হচ্ছে দাদাই হচ্ছে বেস্ট পার্সন। মানে এখনো পর্যন্ত আমার বাবার সঙ্গে রোজ রাতে 1 ঘন্টা করে কথা, আমার ছেলেও বলবে আমার বাবাও বলবে। মানে সেটা প্রশান্ত মহলানবিশ থেকে শুরু করে অ্যালবার্ট আইনস্টাইন সব কিছু থাকতে পারে সেই কথায়, দুজনের সমস্ত আলোচনা হবে আর কি। এত সুন্দর একটা সম্পর্ক, বলো তো। এইরকম সম্পর্ক। তো সেটা ছোট থেকে ওই আমার বাবা মোটামুটি তার বইয়ের নেশা আমার ছেলের মধ্যে ঢুকিয়েছেন। তো আমার ছেলে পাগল, কি চাও, কি নিতে হবে, কোনো জামা কাপড় কোনো কিছুতে আসক্ত নেই, শুধু বই। তোমার ছেলেটা কিন্তু এই যুগের ছেলেদের মতো নয় রেনিদি। 100 বছর বয়স, সঙ্গীতা, ওর বয়সটা 100। আজকে কি তুমি প্রাণায়াম করেছো মাম্মাম? আজকে ঘুম থেকে উঠে আমি আজকে একটু দেরি হয়েছে আমার ঘুম থেকে, 5:30টায় উঠি, ও ওঠার অনেক আগে উঠি। আজকে উঠে দেখছি করছে, আমাকে ইশারা ডাকছে, এসো এসো এ ঘরে এসো এসো এসো। তখন ডাকার পরে আমাকে দেখাচ্ছে ইশারা করে, মানে ওকে কপালে আদর করে দিয়ে যাও। আমার আবার খানিকক্ষণ বাদে বাদে আমি যদি ও করে না যাই বা না যাই, তুমি আমাকে কতক্ষণ দেখোই নি, মানে আমি ওকে নেগলেক্ট করছি আর কি, প্রকারান্তরে এটা বলবে। না না, সত্যি মানে মায়ের সঙ্গে সন্তানের এই রিলেশনটা খুব জরুরি, এই বন্ধুত্বটা ভীষণ জরুরি। হ্যাঁ, মানে একটা ভালো মানুষ তৈরি করার জন্য। নিশ্চয়ই এটা সকলের, মানে তা বলে কি পিনাকি এটা খুব বলতো যে আমি বন্ধু নই, আমি বন্ধুর মতো। বন্ধু না, বন্ধুর মতো। বন্ধু হলে তুমি তার সঙ্গে খুব মানে লঘু কথা বলতে পারো। বাবা মা হয়ে আমাদের সেই সম্মানটুকুও প্রাপ্য, কিন্তু বন্ধুর মতো সবটা বলতে পারো, কিন্তু ওই ফিল্টার কোথায় করতে হবে সেটা তোমাকে সেই সম্মানের জায়গাটা যেন নষ্ট না হয়, সেইটা নষ্ট করলে চলবে না। মানে আমি যেমন, মানে আমিও আমার সব কিছু ছেলেকে বলি, ছেলেও তাই, ছেলেও মোটামুটি সবটা, সেই জায়গাটা থাকাটা জরুরি, ঠিক কথা। কিন্তু হয়তো বলতে গিয়ে এমন একটা, তারপরে তো ওরা সে যা বলছিল, আমি কি বলছিলাম, ওটা তোমাকে বলা যাবে না মামা, ওটা তোমাকে বলা যাবে না, ওই সব তুমি জানোই না, ওই শব্দ টব্দ তুমি শোনোই নি, এইরকম আর কি। ও আচ্ছা, সেটা অন্য কিছু, ওটা বলা যাবে না। পিনাকি বাপি বুঝলে তো, হ্যাঁ আচ্ছা, মানে সেটা আমি শুনিনি। আমার বাবা এবং ছেলে মনে করে আমি ঠিক এখনো সেই জায়গায় পৌঁছইনি আর কি। আমার বাবা এখনো ভারী ব্যাগ হলে বলে, তোকে নিতে হবে না, আমায় দে, উনি নেবেন। আমার বাবা ভারী ব্যাগটা বইবে, আমি বইবো না। তুমি এখনো মানে বাচ্চা মেয়েই আছো। আর আমার ছেলে বলবে তুমি পারবে না। বাবাই কোনো একটা কিছু বলছে, ব্যাংকে গিয়ে, আমার বাবা আমার ব্যাংকের সব এখনো পর্যন্ত দেখে না। আমার বাবাও তাই, আমার বাবা আর আমার হাজব্যান্ড এই জায়গাটায় আমি খুব খারাপ। আমিও আমি খুব সরেশ। বাবার সঙ্গে গেছি ব্রাঞ্চে, কি কথা হচ্ছে, তোমাকে আর পাকা পাকা কথা বলতে হবে না। উল্টো দিকে যে পিও সে বলছে, জেঠু না, ওরাও তো স্যার বলে বাবাকে, স্যার এখনো তোমাকে বকাবকি করেন না দিদি? হ্যাঁ একদম ঠিক, স্যার আমাকে এখনো বকাবকি করেন। তোকে আর পাকা পাকা কথা বলতে, আমার আর 2 বছর বাদে 50 বছর বয়স হবে, আমি এখনো পাকা পাকা কথা বলবো না? এটা কি কথা লোকের সামনে? তোমাকে আর পাকা পাকা কথা বলতে হবে না রিনু। কিরকম কথা বলে এরম? পাবলো বলে, তুমি তো ওই ভাষা বোঝো না মামাম, তোমাকে শুনতে হবে না। আরে তুই ছোটই থাকো দিদি, এই ঠিক আছে। ভীষণ ভালো লাগলো জানো তো তোমার সাথে কথাগুলো বলে, যেন নিজের মনের কথাগুলো তোমার সঙ্গে বলতে পারলাম, এত সুন্দরভাবে আলোচনা হলো। ওই আসলে তোমারও তো একটা ছানা আছে, তুমি অনেকটা রিলেট করতে পারবে, সেটা একটা। আর ওই সবাইকে বলি, আমি আসলে ফুল টাইম মাদার, পার্ট টাইম প্রফেশনাল, সেটা সবসময় করার চেষ্টা করে গেছি। কিন্তু আবারও বলি, কেউ যেন এইটা না ভাবেন যে আমি যারা ফুল টাইম কাজ করতে চান বা করেন তাদেরকে অশ্রদ্ধা বা অসম্মান করছি, বরং আমিও খুব হাসি ঠাট্টার পাত্র হয়েছি। হ্যাঁ, যে একই ছেলেকে সময় দেবো, এটা আবার কি? সকলেরই ছেলে মেয়ে হয়, তাই বলে তাকে সময় দেবো বলে কাজ কম করবো, এটা আবার কি ধরনের? মানে ন্যাকামো শব্দটা হয়তো উজ্জ্ব রেখেছেন তারা, কিন্তু বলতে চেয়েছেন সেটা। আমার মনে হয় এগুলো সব ব্যক্তিগত সিদ্ধান্ত, যে যেটা করতে চায় তাকে সেটাই করতে দেওয়া উচিত, এবং সেটা তার উপরেই ছাড়া উচিত। যে যেভাবে ভালো থাকে, এইটাই হলো সব থেকে বড় কথা। একদম, জীবনটা বড্ড ছোট। আর এই বললাম, তখন তোমাকে বললাম, এখন এইখানে দাঁড়িয়ে বুঝছি যে সবাইকে ভালো, সকলের কাছে ভালো হওয়ার একটা ইচ্ছে থাকে তো আমাদের, একটা বয়স অবধি থাকবে, তাতেই সমস্যা, সেটাতেই সমস্যা। ওটা হওয়া যাবে না ভাই।
ওটা কিছুতেই তুমি সকলের ভালো, সবাই ভালো বলবে, সকলের কাছে ভালো হওয়া যাবে না। তার থেকে যার সঙ্গে সমস্যা হচ্ছে, সেটা যেই হোক, মা বাবা, তোমার জীবনসঙ্গী, তোমার সন্তান, তার থেকে সামান্য দূরত্ব তৈরি করো। নিজেকে বলে ডিট্যাচমেন্ট, বলে না, ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করা একটা সময়ের পর বোধহয় একটু জরুরি। বোধ হয়, পারছি এমনটা বলবো না, খুব বড় বড় বলা হয়ে যাবে কথা, কিন্তু মানে এটা হলে বোধহয়, তাহলে এই যে বলছিলাম আমরা একটু আগে যে টিয়ারি আইজ, তাহলে অত কান্নাটাও আসবে না, তাহলে আমাদের সবটাই হ্যাঁ, ঠিক আমাদের ব্রেক নিতে হলো। নারিনীদি, তুমি ভালো থাকো, এরকমই খুব থাকো, ভালো থেকো। ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।